বিশ্বাস, আশা ও ভালোবাসা নিয়ে পড়ো, মানসম্মত ফলাফল করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের ফলাফল ভালো হোক সেই প্রত্যাশাটুকু রাখতে গিয়ে বা রাখার জন্যই কিন্তু আজকের আরেকটা আয়োজন নিয়ে তোমাদের সাথে যুক্ত হতে চলেছে অনলাইন ক্লাসে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি 26 সালের পরীক্ষার্থী, তোমাদের আগামী পরশুদিন অর্থাৎ 8ই জুলাই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের পরীক্ষা। সেই উপলক্ষে তোমাদের আজকের একদম পুরো একটা ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস তোমাদের জন্য আজকে এই ভিডিওতে নিয়ে এসে তোমরা আশা করছি ইতিমধ্যে রিভিশন শুরু করেছো, এবং তার সাথে সাথে তোমাদের সেই রিভিশনটিতে যাতে আরো ভালো হয় সেই বিষয়টি তোমাদেরকে জানানোর জন্য আজকে আমাদের এই প্র্যাকটিসটা আমরা শুরু করবো। চলো কথা না বাড়ে আমরা শুরু করে দিচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারের পুরো একটা রিভিশন, এবং সেখানে কিভাবে কি হয় সেগুলো জানবো, এবং তোমাদের আনসারগুলো কেমন করে লিখতে হয় সেটা বুঝিয়ে দিব। লেটস গো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আর্টিকেল আমাদেরকে কি করতে হবে, আর্টিকেলটা আমাদের আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রথম কথা তোমাদেরকে বলে রাখি যে যতগুলো গ্রামার আইটেম তোমরা করতে যাবে না কেন, অবশ্যই তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে তোমাদের যে কমপ্লিট তোমার কি করতে হবে, যে প্রশ্নটা ভালোভাবে পড়ে ফেলতে হবে। কারণ তুমি যদি প্রশ্ন না পড়ে আনসার করতে থাকো তখন তোমার কোনো না কোনো জায়গায় দেখা যাবে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। সুতরাং আমি আশা করব প্রত্যেকটা গ্রামার আইটেম তুমি আগে ভালোভাবে পড়ে ফেলবা, দেন আস্তে আস্তে তোমার আনসার করে লিখবা। তো এখানে বলে দিয়েছে আর্টিকেলের কথা যে এন দা হতে পারে, আবার যদি কখনো মনে হয় যে আর্টিকেল হবে না সেখানে প্রশ্ন হতে পারে, এবং তোমাদের এভাবে করে ফিলিং গ্যাপস 10টা থাকবে, আমরা এগুলো একটু করবো। খেয়াল করো নিচে আনসার গুলো ক্লিয়ারেন্স করে দেওয়া আছে তোমাদের জন্য। যেমন প্রথমে লেখা আছে ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস, তাহলে আমরা তো জানি যে কি হবে, দ্য কি টু সাকসেস দেওয়া হবে। একটা কথা মনে রাখবে, আর্টিকেল মূলত আপনি নাউনটা বুঝে খেয়াল করে ওয়ার্ডটা দেখে আগের পরে সবগুলো খেয়াল করে তুমি যদি বসাতে পারো তখন কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। ইন্ডাস্ট্রিয়ার্স, এই দেখো এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ার্স বলতেছে। তা আমি যদি বলি রিচ, যদি বলি যেমন এরকম লিখলাম রিচ, তাহলে রিচ হবে নাকি দা রিচ হবে, খেয়াল করো তো। এরকম করে পোর বললাম, পোরের আগে আমরা পোর বলবো নাকি দা পোর বলবো। যদি শ্রেণী বোঝায় তখন সবসময় আর্টিকেল আমরা দা লিখবো বা দি উচ্চারণ করতে পারি দি লিখবো। তাহলে এখানে উত্তর হবে দ্য ইন্ডাস্ট্রিয়ার্স ক্যান প্রসপার ইন লাইফ। ম্যান বলেছে, তাহলে ম্যান বলতে ড্যাশ ম্যান হু ডাস নট আন্ডারটেক। তাহলে এক্ষেত্রে তুমি দা ম্যান বলতে পারো, একটা মানুষের কথা তুমি ফিক্স করতে পারো, ম্যানও বলা যেতে পারে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে দা ম্যান হু ডাস নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক দেখো, হার্ড ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নন, আনকাউন্টেবল আমরা আর্টিকেল হয় না, সুতরাং আমরা এখানে ক্রস দিয়ে দিব। ক্যান নেভার গো লং ওয়ে, দেখো লং ওয়ে, ঠিক আছে, লং ওয়ে বলতেছে। লং বললে, বিগ বললে, ভেরি বললে এগুলোকে এমনি বসে যায়, তাহলে আমরা লিখে দিব লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড, তাহলে ইন দ্য ওয়ার্ল্ড হবে, ইন দ্য ওয়ার্ল্ড। মেনি ড্যাশ ম্যান ইজ, দেখো মেনির পরে বেসিক্যালি কোনো আর্টিকেল আমরা দিব কিনা বা কি হবে সেটা ডিপেন্ড করবে। তারপরে দেখো খেয়াল করতে, মেনির পরে ড্যাশ দিয়ে ম্যান আছে, ম্যান আছে, একটা সূত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেনি প্লাস, একটু খেয়াল করো, মেনি প্লাস তোমার যদি সিঙ্গুলার নাউন হয়, খেয়াল করবা মেনির পরে আমরা দেখো এখানে একটু করে ক্লিয়ারেন্স করে দিচ্ছি। মেনির পরে আমরা আর্টিকেল দিব যদি সেখানে কি হয়, একটু খেয়াল করবেন। মেনির পরে আমরা লিখবো অথবা এনও হতে পারে, তারপরে যদি সিঙ্গুলার নাউন হয়। মেনির পরে আমরা লিখতে পারি অথবা এন লিখতে পারি, তারপরে যদি সিঙ্গুলার নাউন হয়। কিন্তু মেনির পরে আমরা এই যে মেনি দেখছি, মেনির পরে ক্রস দিব, তারপরে যদি প্লুরাল নাউন হয়, এটা একটু খেয়াল করবো। তাহলে দেখো তো মেনি ড্যাশ ম্যান লেখা আছে, প্রিয় শিক্ষার্থী এম এন লেখা আছে, খেয়াল করছেন তো, এম এন লেখা আছে, তাহলে এটা সিঙ্গুলার না, তাহলে মেনি এ ম্যান, তাহলে কি হয়ে যাবে মেনি এ ম্যান, এবং তারপরে সিঙ্গুলার ভার্ব হয়ে যাচ্ছে। ইজ নট অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের সাথে অলওয়েজ কি হয়, অফ হয়, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ইজ নট অ্যাওয়ার অফ ড্যাশ সিগনিফিকেন্স অফ, একটা সূত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আমরা ক্লাস অনেকবার বলেছি। সবসময় মনে রাখবে নাউনের পরে কি হয়, অফ হয়, আর অফের আগে নাউন হলে নাউনের আগে সবসময় কি হবে, আর্টিকেল হিসেবে দা বলবে, তাহলে দ্য সিগনিফিকেন্স অফ, এস নাম্বার কি হয়ে যাবে, দা হয়ে যাবে, এটা একটা মনে রাখবো আমরা। দ্য সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স ফর হুইচ, তাহলে এটা কিন্তু একটা নাউন এবং এটা আনকাউন্টেবল নাউন হিসেবে আমরা মনে রাখবো, আর যার কারণে এখানে কোনো আর্টিকেল হবে না। For which they cannot reap dash benefit of, ওই যে the plus non plus of the benefit of success। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এভাবে করে আর্টিকেলের তোমাদের যে বোর্ড কোশ্চেন্স গুলো আছে সেগুলো বারবার রিভিউ করবা।
আর এরকম কিছু টেকনিক তুমি খেয়াল করলে আর্টিকেল পেয়ে যাবো। এভাবে করে আর্টিকেলগুলো দেখবে, আশা করছি তোমার হবে। আমরা পরবর্তী স্লাইডটাতে চলে যাচ্ছি। ইয়েস, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের এবার আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে প্রিপজিশনস। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই 2 নম্বর আইটেমে যে প্রিপজিশনস তোমাদের আনসার করতে হবে, এটি 2 রকমের হতে পারে। একদম সবগুলোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস দিয়ে দিতে পারে, অথবা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস আবার কিছু তোমার সেন্টেন্স ডিমান্ড করে প্রিপজিশনস দিতে পারে। তো যেটা আসুক না কেন, তুমি বারবার যেই ক্লাসে যেগুলো করানো হয়েছে, বোর্ড কোয়েশ্চেন্স যেগুলো আছে, ক্যাডেট কোয়েশ্চেন যেগুলো আছে, বলে একটা ভালো করে যদি রিভিউশন করো, তাহলে তুমি বারবার ডোন্ট বি ওয়ারি। আর অবশ্যই আমার যে 131টা প্লাস প্রিপজিশনস এর ভিডিও আছে, এটা 100% তুমি একটু রিভিউ করে নিবা আমার ইউটিউব চ্যানেল থেকে। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রিপজিশনস এর একটা প্র্যাকটিস আমরা দেখবো। প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট এর সাথে সবসময় এটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কাজ করছে। ইনহেরেন্ট এর সাথে অলওয়েজ ইন হয়, এটা মনে রাখবে। ইনহেরেন্ট ইন এ ম্যান, লুপ্ত থাকে, সুপ্ত থাকে, নিহিত থাকে। দিস ইজ হোয়াই হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে, অ্যাটাচমেন্ট বললে সবসময় টু হয়ে যাবে। অ্যাটাচমেন্টের সাথে সবসময় কি হবে? টু হবে। অ্যাটাচ টু, অ্যাটাচমেন্ট টু, লিঙ্ক টু, এভাবে করে খেয়াল করলে বুঝবে। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো অ্যাড টু, এগুলো মনে রাখতে হবে। টু হিজ নেটিভ লাভ ড্যাশ মাদারল্যান্ড, লাভ ফর কি হবে? লাভ ফর। Love for motherland is necessary for the betterment of, দেখছেন, for the necessary for the betterment of a nation. The people who are patriotic are noted, তাহলে ডি নাম্বার নোটেড এর সাথে অলওয়েজ ফর হয়। নোটেড ফর their patriotism, they are different, different এর সাথে সবসময় ফর্ম দিবা, আর ডিফারেন্ট বলে টু দিবা, ডিফারেন্ট ফর্ম হবে। এই শিক্ষার্থী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো এভাবে খেয়াল করে করে পড়তে হবে বোর্ড রিভিশনের সময়। their contribution does not sink, এই যে সিঙ্ক এর পরে আমরা মনে রাখবো সিঙ্ক ইনটু হবে। সিঙ্ক ইনটু, সিঙ্ক ইনটু, সিঙ্ক ইনটু, নির্মজ্জিত হওয়া, সিঙ্ক ইনটু অবিলিয়ন। দেয়ার উর্দি, উর্দি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যোগ্যের কথা বলা হচ্ছে। উর্দির সাথে অলওয়েজ অফ হয়। প্রিয় শিক্ষার্থী উর্দি অফ, অ্যাওয়ার অফ, এগুলো খেয়াল করতে হবে অলওয়েজ। দে লে ডাউন দেয়ার লাইফস ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি। দে আর নট, আনএওয়ারের সাথে আমরা একটু আগে বলেছি অ্যাওয়ার অফ, আনএওয়ারের সাথে অফ হয়, অফ বসিয়ে দিব। এরপরে সেলিব্রেটেড, আই নাম্বার দেখো, সেলিব্রেটেড ফর হবে, ফর দেয়ার প্যাট্রিয়টিজম, ফর হবে সেলিব্রেটেড ফর। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, এবার করে অ্যাপ্রোপ্রিয়েট গুলো দেখবা। এন্ড দেন তোমরা সবাই জানো লুক ডাউন, লুক ডাউন আপন হবে। লুক ডাউন কি হবে? আপন হবে, এটা মনে রাখবে। লুক ডাউন আপন, লুকের সাথে অনেকগুলো প্রিপজিশন হয়, একটু করে খেয়াল করো। লুক দিলাম, লুকের সাথে অ্যাড হতে পারে। লুক দিলাম, এই লুকের সাথে অ্যাড হতে পারে। লুকের সাথে আমরা লিখতে পারি ফর হতে পারে। লুকের সাথে ইনটু হতে পারে। লুকের সাথে আউট হতে পারে। লুকের সাথে আপ হতে পারে। প্রিয় শিক্ষার্থী এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস। আবার লুকের সাথে আমরা লিখতে পারি আফটার। এগুলো কখন হবে সেটা তোমরা খেয়াল করবে, এগুলো সব আমাদের ক্লাসে আমি বলে রেখেছিলাম। লুকের সাথে তোমার আবার কি ওভার হতে পারে, কখন কোনটা হবে সেটা তোমাকে কিন্তু একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, লুক ডাউন আপন মানে হচ্ছে অবহেলা করে। এই দেখেন, উই শুড নট বি লুক ডাউন ড্যাশ ইন এনিওয়ে, আমাদের এই বিষয়ে অবহেলা করা উচিত নয়। লুক ডাউন আপন, এই যে লুকের সাথে আফটার হবে দেখাশোনা করা। লুক আপ মানে হচ্ছে শব্দার্থ খোঁজা। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুক ফর হচ্ছে কোনো কিছু খোঁজা। লুক ইনটু হচ্ছে অনুসন্ধান করা। লুক আউট মানে হচ্ছে সেটা কোনো বিষয়ে দেখা। লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা। প্রিয় শিক্ষার্থী এভাবে করে তোমাকে খেয়াল করতে হবে। এগুলো সব ক্লাস আমি বলে দিয়েছি, সুতরাং আমরা এখন মানে সময়টাকে আর বেশি দীর্ঘায়িত না করে আমরা শর্ট করে প্র্যাকটিসের মধ্যে দিয়ে ক্লাসটা চলমান রাখি। ঠিক আছে, প্রিপজিশনস এর জন্য তুমি এভাবে করে একটু প্র্যাকটিস করলে পারবে আশা করছি। আমরা পরবর্তী আইটেমটাতে যাবো। ইয়াস প্রিয় শিক্ষার্থী, আইটেম নাম্বার 3 তোমাদের কাছে একেবারে সহজ একটা আইটেম। তোমরা এসএসসি লেভেলে যেমন ট্যাগ কোশ্চেন করতে গিয়েছিলে, সেই ট্যাগ কোশ্চেনে যেভাবে তুমি 5-এ 5 পেয়েছিলা, এখানেও কিন্তু তুমি 5-এ 5 পাবা। শুধু একটু খেয়াল করতে হবে, কারণ তুমি এগুলো জানো কখন কোনটা হয়। বক্সের মধ্যে একদম সবগুলো দেওয়া আছে। ওডিও মাইন্ড, ওয়াজবাউন্ড কখনো আমাদের জানা আছে। কোনো সাল থাকলে, হ্যাঁ যখন সাল থাকবে অথবা কোনো ব্যক্তির জন্ম যখন বলা হবে, তখন আমরা ওয়াজবাউন্ড দিয়ে দিবো। লেট অ্যালোন নেগেটিভ সেন্টেন্স, দূরের কথা। উড রাদারের সাথে আমরা মনে রাখবো যখন সেন্টেন্সের ড্যান থাকবে, কম্পারিজন করা হচ্ছে, বরং বোঝাচ্ছে, তখন আমরা দেবো হ্যাড বেটার। হ্যাড বেটার, হ্যাভ টু, এগুলো কিন্তু একটু খেয়াল করে লিখতে হবে। হ্যাড বেটার মানে বুঝতে হবে, হ্যাভ টু মানে বুঝতে হবে। হ্যাভ টু মানে হচ্ছে মাস্ট, হ্যাড বেটার মানে হচ্ছে শুড। এটা তোমাকে খেয়াল করে সেন্টেন্সে লিখতে হবে। অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ ইফ হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো। আগে প্রেজেন্ট টেন্স, পরে পাস্ট টেন্স, আগে পাস্ট টেন্স, পরে পাস্ট পারফেক্ট টেন্স, এবং অ্যাজ ইফ এর সাথে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার থাকে। আমরা দেখবো পরবর্তী বাক্যে এটা বেশিরভাগ হয়। তারপরে হোয়াট ডাস লুক লাইক, দুইটা গ্যাপ থাকবে এবং কোশ্চেন মার্ক থাকবে। ওডিও মাইন্ডের মধ্যে কোশ্চেন মার্ক থাকবে। ওডিও মাইন্ডের ভাবে ভার্বের সাথে এনজয়, এভাবে করে তোমাকে একটু খেয়াল করতে হবে। তাহলে চলো আমরা সরাসরি প্র্যাকটিসটা দেখি। ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই, আই থিঙ্ক ইউ উইল এনজয় লট।
ঠিক আছে? তাহলে উড ইউ মাইন্ড, এই যে ফ্লাইং আছে এটা উত্তর হবে কি উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কিছু মনে করবে যদি আকাশ ওঠো না মনে করবো না, করতে পারবে। ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, তাহলে এটা কি হবে? এটা খেয়াল করতে হবে, দেয়ার ওয়াজ হবে। ওই যে দেয়ার বক্সে আছে, কোথায় আছে? ওই যে বক্সে দেখেন প্রথম, তাহলে দেয়ারটা টিটা বড় হাতে লিখতে হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার এটা আমি কি শুধু আনসার লিখে দিব? এই ক্ষেত্রে আমি তোমাকে একটা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তুমি অবশ্যই আনসার লিখে দিলে কোনো সমস্যা, এটার জন্য তোমাকে আলাদা কোনো নাম্বার কাটবে না। তবে আমি বলবো যে যেখানটায় উত্তর আছে, যে লাইনটাতে উত্তর আছে সেটা সব একটু লিখে দিলে আন্ডারলাইন করে, এটা একটু দেখতে সুন্দর দেখায়, কিন্তু আমাদের ইউজ টাইম থাকবে, সেটা তোমরা করতে পারো। অর্থাৎ দেয়ার ওয়াজ এ কিং নেম রবার্ট ব্রুস, এই পুরোটা লিখে নিচে আন্ডারলাইন করে এই লাইনটা পর্যন্ত লিখলে হয়ে যাবে। এটা লিখতে পারলে সুন্দর দেখায়। ড্যাশ অ্যান্ড ব্রাউট আপ ইন বাংলাদেশ, তাহলে ব্রাউট আপ বলছে বাংলাদেশ, সে মানে এখানে আই ড্যাশ, তাহলে আই ওয়াজ বর্ন, হয়েছে আমরা সি নাম্বার কি লিখবো? ওয়াজ বর্ন, এখানে কিন্তু সাল দেয়নি, এটা খেয়াল করবা। বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট বাট উই ড্যাশ স্ট্রাগলিং মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। সত্যি কথা তো, সত্যি কথা না? ডি নাম্বার, তাহলে আমরা কি দিব? তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? অনেক কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, হ্যাভ টু। ঠিক আছে? তবে হ্যাভ টু নিয়ে একটা কথা বলে রাখি, মনে করো হি আছে, হি এর জন্য তুমি হ্যাভ টু দিলে তখন ভুল হয়ে যাবে, তখন এটা চেঞ্জ করে হ্যাজ টু লিখতে হবে, এটা মনে রাখবে। He cannot tell my name dash my dress, তাহলে দেখো cannot tell নেগেটিভ, let alone হবে, কি হবে? let alone, কারণ let alone এর পরে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, নাউন থাকবে। He cannot tell my name, সে আমার নাম বলতে পারে না, ঠিকানা তো দূরের কথা। এইভাবে let alone টা আমরা ইউজ করে আমরা জানি সবাই। দুইটা গ্যাপ আছে, খেয়াল করেছো? প্রিয় শিক্ষার্থী দুইটা গ্যাপ আছে। তাহলে what does the earth look like, আর্টটা দেখতে কেমন? It's not completely round, তাহলে what does the earth look like? We dash walk fast, দেন দেখো দেন আছে, উই এর পরে অর্থাৎ সাবজেক্টের পরে গ্যাপ দিয়ে ভার্ব আছে, আবার দেন এর পরে কিন্তু ভার্ব আছে। ঠিক আছে? উই ড্যাশ ওয়ার্ক ফার্স্ট দেন গেট অন দ্য ট্রেন, তাহলে কি দেন আছে, আমরা মনে রাখবো কখন কি হবে? উড রাদার হবে, তখন কি দিব? উড রাদার দিব। উইড রাদার ওয়ার্ক ফার্স্ট দেন গেট অন দ্য ট্রেন, দ্য ট্রেন ইজ ভেরি ক্রাউডেড, বড় না কি? সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস মূল ভার্ব, আবার দেন দিয়ে মূল ভার্ব আছে, তখন আমরা কি করবো? উড রাদারটা লিখে দেবো। দ্য ক্লাস স্টার্টেড ড্যাশ আই রিচ মাই কলেজ আই ওয়াজ রিয়েলি লাকি, তাহলে আমরা এই নাম্বার কি দিব? অ্যাজ সুন এজ দিব। ক্লাস শুরু হতে সে তখন কি করলো? আমি পৌঁছে গেলাম কলেজে। ইউ লুক সো কুইক ইউ ড্যাশ গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে তোমার বরং চলে, মানে তোমার খারাপ লাগছে, তোমার বরং চলে যাওয়া উচিত, তাহলে উচিত বুঝাতে আমরা হ্যাড ব্যাটার লিখবো, ইউ হ্যাড ব্যাটার। আর হ্যাড ব্যাটারের পরে কোনো টুটু থাকবে না, সরাসরি মূল ভাব থাকবে, মনে রাখবা। দ্য ম্যান প্রিটেন্ডেড হি হ্যাড বিন, দেখছেন হ্যাড বিন আছে, এরকম হ্যাড বিন বা ওয়ার্ড থাকবে, তখন আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো বসিয়ে দিতে পারি। দ্য ম্যান প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ভেরি পোর সো উই ডিসলাইকড হিম, এবার করে আমরা স্পেশাল ইউজেসটা করবো। সুতরাং তুমি একটু খেয়াল করে যে বোর্ড রিভিশনস আছে সেটা করলে হয়ে যাবে। আমরা পরবর্তী আইটেমটা একটু চলে যাচ্ছি। ইয়েস, ভেরি গুড। তোমরা এই টপিকটা নিয়ে অনেক বেশি ভয় পাও, আমি তোমাদেরকে বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা নিয়ে খুব সুন্দর ক্লাস তোমরা করেছো ক্লাসের মধ্যে, এছাড়া ভিডিও আছে, তোমরা এটা খেয়াল করলে প্র্যাকটিস করলে হয়ে যাবে। চলো আমরা একটা একটা করি। উই ক্যান নট বাই এ কার ইফ উই ডু নট হ্যাভ মাচ মানি, এই যে প্রশ্নটা আছে উই ক্যান নট বাই এ কার, ইফ দিয়ে আছে না, আমরা ইফ নিয়ে একটা ছোট্ট ভিডিও কিন্তু ইতিমধ্যে আমার ফেসবুকে দিয়ে রেখেছি, তোমরা এটা দেখলে হয়ে যাবে। ইফ এর ক্ষেত্রে আমরা জানি ইফ এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা উইল দিয়ে, শ্যাল দিয়ে, ক্যান দিয়ে লিখবো। পাস্ট টেন্স থাকলে উড দিয়ে, কুড দিয়ে, মূল ভার্ব দিব। ইফ এর সাথে পাস্ট পারফেক্ট থাকলে উড হ্যাভ দিয়ে ভিতরে দিব, এবার করে একটু খেয়াল করলে পেরে যাবো। ঠিক আছে? যেমন এখানে বললো কি উই ক্যান নট বাই এ কার ইফ ড্যাশ ইট কস্ট এ লট অফ মানি, তাহলে ইফ দিয়ে তুমি একটা বাক্য গঠন করবে। এই যে দেখো তোমাদের জন্য শর্ট করে লিখে দিয়েছি, উই ক্যান নট বাই এ কার ইফ উই ডু নট হ্যাভ মাচ মানি, এটা লিখলে হয়ে যাচ্ছে। নেগেটিভ সেন্স লিখতে পারো, যেহেতু এখানে নেগেটিভ ফর্ম করতে হচ্ছে। উই ক্যান নট বাই কার, আমি কার কিনতে পারি না, ইফ উই ডু নট হ্যাভ মাচ মানি, যদি আমাদের কি উই আছে কেন, উইটা আছে কেন জন্য নেগেটিভ সেন্স হলে নেগেটিভ দিয়ে করবা। ডু নট হ্যাভ এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা হচ্ছে কথা। ইউ আর নাও ভেরি হেল্পলেস কল মি হোয়েনেভার, এই যে হোয়েনেভার পরে তুমি একটা বাক্য লিখবে। এই দেখো হোয়েনেভার পরে কিভাবে লিখছি, ইউ আর নাও ভেরি হেল্পলেস কল মি হোয়েনেভার পরে ইউ নিড মাই হেল্প, সাবজেক্ট ভার্ব দিয়ে তুমি একটা সেন্টেন্স করলে হয়ে যাবে। হোয়েনেভার পরে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স করে দিলাম, হোয়েনেভার ইউ নিড মাই হেল্প। এরপরে বলছে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, এই যে সো ডট ডট দ্যাট, একটা জিনিস দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা রিভিউ দিচ্ছি। সো ডট ডট দ্যাট থাকলে এই দ্যাট এর পরে অনেক কিছু ব্যাপার আসে। দ্যাট এর পরে আপনাকে প্রথমে সাবজেক্ট আবার লিখতে হবে, মানে প্রোনাউন লিখতে হবে, আবার প্রোনাউন লিখতে হবে, এরপরে দুইটা বিষয় হতে পারে। এটা হচ্ছে আমরা যেটা যেটা করবো, অর্থাৎ সো ডট ডট দ্যাট এর পরে সাবজেক্ট বা প্রোনাউন লিখে ক্যান নট হতে পারে, আবার কুড নট হতে পারে, কান অথবা কুড নট বা কুডন্ট,
ঠিক আছে, দুইটার পরে কিন্তু মূল ভার্বে বসবে। তবে এক্ষেত্রে কান কুডন্ট না লিখে ক্যান নট কুড নট লিখলে বেস্ট হয়। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট হবে বা কান্ট হবে, আর পাস্ট টেন্স হলে কুডন্ট বা কুড নট হবে। এরপরে মূল ভার্ব দিতে হবে। যেমন ধরো এখানে খেয়াল করো তো, দা ম্যান ওয়াজ আছে, ওয়াজটা পাস্ট টেন্স না, তাহলে দা ম্যান ওয়াজ সো উইক দ্যাট ড্যাশ, এরপরে যাই লেখা না কেন পাস্ট টেন্স করে লিখতে হবে, হি শুড কনসাল্ট এ ডক্টর। এই দেখো আনসারটা এখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট, দেখেছো, হি কুড নট মুভ, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, চলতে পারে না, খেলতে পারে না, দৌড়াতে পারে না। যে কোনো একটা ভার্ব লিখলে হয়ে যাবে, তবে কুড নট দিয়ে লিখতে হবে যেহেতু ওয়াজ আছে। ঠিক আছে, হি শুড কনসাল্ট এ ডক্টর, এটা হচ্ছে তোমাদের আনসার। সিন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, এই যে সিন্স দিয়ে কোন একটা বাক্য শুরু হয়েছে, তবে মনে রাখবে তোমাদের জন্য এটা একটু বলে রাখি, অ্যাজ সিন্স অথবা হোয়েন, অ্যাজ সিন্স, হোয়েন, ইভেন আরো একটু এখানে বিষয় বলে রাখি, দো অথবা অলদো। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, এর সাথে লাগানো যেটা বাক্য থাকবে, অ্যাজ সিন্স, হোয়েন অথবা দো অলদোর পরে যে বাক্যটা থাকবে, সেই বাক্যটা যে টেন্সের হবে তারপরে বাক্যটাও সেই টেন্সে লিখতে হবে। এটা হচ্ছে সোজা কথা। আবার বলি, অ্যাজ সিন্স, হোয়েন এর পরে বা দো অলদোর পরে এখানে প্রেজেন্ট টেন্স থাকলে পরের বাক্যটাও প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, যেই টাইপসে হবে সেই টাইপসে তোমাকে লিখতে হবে মিনিংফুল। যেমন বলছে, সিন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি ড্যাশ উই স্টেইড এট হোম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা বি নাম্বারটা একটু খেয়াল করবো। সিন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, এই যে কমা আছে, উই কুড নট গো আউট, যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়েছিল আমরা বের হয়নি, এটা বলছে। উই কুড নট নেগেটিভ, নেগেটিভ করে করা হয়েছে, পাস্ট টেন্স করা হয়েছে। সিন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি উই কুড নট গো আউট, উই স্টেড এট হোম, এভাবে করে লিখতে পারবো। দো দিয়ে একটা বাক্য শুরু হয়েছে, দেখছো সিন্স এর পর ইট ওয়াজ পাস্ট টেন্স আছে, এদিকেও পাস্ট টেন্স করা হয়েছে, নেগেটিভ সেন্স করা হয়েছে। দো হি ইজ ডাল অফ হিয়ারিং ড্যাশ হি ক্যান মেক এ গুড রেজাল্ট, ওই যে দেখো দোর পরে হি ইজ ডাল অফ হিয়ারিং, এটা ক্লজ মেকিং করেছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ গুড অ্যাট রিডিং অ্যান্ড রাইটিং, যদিও বা সে কম শোনে কিন্তু সে ভালো লিখতে পারে, পড়তে পারে। তুমি তোমার মতো একটা বাক্য লিখবে, তোমার প্রেজেন্ট টেন্সটা খেয়াল করে লিখতে হবে। দো হি ইজ ডাল অফ হিয়ারিং হি ইজ গুড অ্যাট রিডিং অ্যান্ড রাইটিং, হি ক্যান মেক এ গুড রেজাল্ট। এরপরে ডেঞ্জার কামস হোয়েন, এই যে একটা ফ্রেজ একেবারে তোমাদের মুখস্থ রাখতে হবে। কিছু ফ্রেজ আছে তোমাদের বাগধারা, সেই বাগধারাগুলো মনে রাখতে হবে যাতে সরাসরি আসলে পেরে যাও। ডেঞ্জার কামস হোয়েন ডেঞ্জার ইজ ফিয়ার্ড, এটা হচ্ছে উত্তর। হোয়েন ডেঞ্জার ইজ ফিয়ার্ড, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। হোয়েন আই ওয়াজ চাইল্ড, দেখেন হোয়েন এর পরে আই ওয়াজ চাইল্ড, যখন আমি কি ছিলাম, শিশু ছিলাম, এরপরে পাস্ট টেন্স লিখতে হবে। আর তাছাড়া তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটের একটা ভালো দিক হচ্ছে তোমাদের একটা ক্লু কিন্তু সেন্টেন্স মেকিং এ থাকে, আগে হোক পরে হোক। যেমন এখানে বলে দিয়েছে, when I was child dash I was fond of playing cricket, I was fond of playing cricket, I was fond of playing cricket, মানে fond of কিন্তু একটা appropriate preposition, তখন সে খেলতে, ক্রিকেট খেলতে পছন্দ হচ্ছে। তাহলে কি হচ্ছে, when I was child I used to play cricket, I used to play cricket। তুমি এটা না লেখা I played cricket এরকম লেখা লিখতে পারো। used to মানে সে অভ্যস্ত ছিল, used to পরে মূল ভাব বসে। when I was a child I used to play cricket, I used to play cricket। এরপরে চলে আছে হার্ডলি, ইয়েস, এটা একটু মনে রাখবা। যদি প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, যদি হার্ডলি হ্যাড থাকে, হার্ডলি হ্যাড থাকে, তারপরে সাবজেক্টের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, এবং তারপরে কিন্তু তোমাকে হোয়েন দিয়ে বা পরবর্তী বাক্যটা শুরু করতে, এবং সে কারণে সাবজেক্টের পরে কি করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। আর হার্ডলি হ্যাডের জায়গায় যদি স্কার্সলি হ্যাড থাকে, কি থাকলে, স্কার্সলি হ্যাড থাকলে তখনও কিন্তু একই রুলস হবে, কিন্তু তখন তুমি দেন দিয়ে শুরু করবে, টিএচএন, তারপরেও পাস্ট টেন্স হবে, সাবজেক্ট ডিভি টু, এটা একটু মনে রাখতে হবে। নো সুনার হ্যাড থাকলে, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকলে আমরা হোয়েন দিয়ে শুরু করবো। প্রিয় শিক্ষার্থী এটা একটু খেয়াল করবা, হোয়েন দিয়ে শুরু করবো, একটু খেয়াল করো, আমরা কি করবো, হোয়েন দিয়ে শুরু করবো। কিন্তু নো সুনার হ্যাড থাকলে, যেটা বলতে চেয়েছি, নো সুনার হ্যাড থাকলে সব রুলস একই, কিন্তু শুরু হবে কি দিয়ে, দেন দিয়ে, এটা একটু খেয়াল করো না। নো সুনার হ্যাড থাকলে দেন দিয়ে শুরু, স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন দিয়ে শুরু, হার্ডলি হ্যাড থাকলে হোয়েন দিয়ে শুরু, পরবর্তী বাক্যটা এবং পাস্ট টেন্সে করতে হবে। ঠিক আছে, আর হ্যাডের জায়গায় যদি রাস্তা গেতে হলে ওদিকে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, এটা একটু মনে রাখবো। হ্যাজ থাকলে তখনও প্রেজেন্ট টেন্স করতে হবে। তাহলে এখানে দেখো, হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ হোয়েন, এই যে হোয়েনের পর আমাদের পাস্ট টেন্স লিখতে হবে, দাস উই ওয়্যার সেফট। এই দেখো, হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ হোয়েন উই সট দেয়ার হেল্প। ঠিক আছে, এই শর্টটা পাস্ট টেন্স করেছে। হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ উই সট দেয়ার হেল্প, দাস উই ওয়্যার সেফট। এরপর বলছে স্পিক দ্য ট্রুথ, অর, এই যে অরের পরে আরেকটা বাক্য তোমাকে লিখতে হবে। এই যে বলছে কি, দেখে স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল বি পানিশড, অথবা ইউ উইল বি ডিসঅনেস্ট, বা ইউ উইল বি ডিসঅনার্ড। একটা মিনিংফুল অর্থ তোমাকে দিতে হবে, ডু অর ডাই এর মতো। স্পিক
দ্য ট্রুথ, সত্য বলো, অথবা তোমাকে কি করতে হবে, তুমি কি হতে পারো, ইউ উইল বি ডিসঅনার্ড হতে পারো। A truthful person is always honored everywhere, কারণ এখানে a truthful ম্যানের কথা বলে দিয়েছে, এই জন্য তোমাকে ডিসঅনারটা লিখতে হচ্ছে। অ্যান্ড সর্বশেষ যেটা, হি টুক বায়োলজি ইন লিও অফ, প্রিয় শিক্ষার্থী ইন লিও অফ এর পরে সবসময় নাউন করতে হবে, কোনো ভার্ব সাবজেক্ট ভার্ব দেওয়া যাবে না। ইন লিও অফ এর পরে কি লিখতে হবে, নাউন লিখতে হবে। অ্যান্ড কি লিখবে সেটা কিন্তু এখানে উত্তর দিয়ে দিয়েছে, ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট ফর হিম, তাহলে হি টুক বায়োলজি, সে ম্যাথের পরিবর্তে বায়োলজি নেয়, তাহলে এখানে ম্যাথমেটিক্স লিখতে হবে, এই যে উত্তর তোমার এখানের মধ্যে আছে, এই যে দেখো, হি টুক বায়োলজি ইন লিও অফ ম্যাথমেটিক্স। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই লিখতে গেলে তোমাকে যে আনসার তুমি লিখবা সেই আনসারের সাথে প্রশ্নটাও লিখতে হবে অবশ্যই। এটাতে কোনো যাতে ভুল না হয়, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে গ্যাপটার সাথে যে অর্ধেক প্রশ্ন থাকে সেটা সরিয়ে তোমাকে উত্তরটা করতে হবে, এবং সেখানে উত্তরটার জায়গায় আন্ডারলাইন করে দিতে হবে সাবধানে, মিনিংফুল করে স্ট্রাকচার ঠিক রেখে যদি তুমি করো তুমি অবশ্যই নাম্বার পাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে আসছি পরবর্তী আইটেমে। একদম ইজি, রাইট ফর্ম ভার্ব। তোমাদের রাইট ফর্ম ভার্ব একেবারে উত্তরগুলো পাশে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে তোমাকে উত্তরগুলো দেওয়া আছে, শুধু তুমি যদি একটু ভালো করে প্যাসেজটা রিডিং করো, এবং সেটাই করলে তুমি কিন্তু অটোমেটিকলি ধরে ফেলতে পারবে। যেমন তোমার কাছে সহজে তুমি জানো যে কখন তুমি ভার্বের সাথে আইনজি দিবা, কখন ভার্বটা পাস্ট টেন্স হবে, কখন ভার্বটা মূল ভার্ব থাকবে, হ্যাঁ, কখন তুমি মূল ভার্বের এটা পাস্ট পার্টিসিপল ফর্ম করবা, এই জিনিসগুলো তোমার একটা কমন সেন্স কিন্তু তোমাদের হয়ে গেছে। আমরা জানি যতগুলো প্রিপজিশন আছে তারপরে ভার্বের সাথে আইনজি হয়, আবার কিছু কিছু প্রিপজিশন থাকে যেগুলো পরে আমরা শুধু মূল ভাব লিখি, যেমন টু থাকলে টু এর পর মূল ভাব হয়ে যায়, আবার শুধু টু থাকলে মূল ভাব যা হয় সেরকম না, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, এইভাবে যখন থাকবে তখন সেগুলো কিন্তু আবার আইনজি হবে, কমিটেড টু, অ্যাডিক্টেড টু, তখন কিন্তু আবার ভার্বের সাথে আইনজি হয়ে যাবে। আবার যখন আমরা পাস্ট টেন্সে যাব তখন সেটা খেয়াল করতে হবে। অর্থাৎ বেসিক গুলো তুমি যা পড়েছো এতদিন সেগুলো নিয়ে একটু প্র্যাকটিসটা দেখলে হয়ে যাবে। চল আমরা এটা প্র্যাকটিসটা চট করে খেয়াল করি। কোয়া কাটার পরে একটা কিন্তু কমা দেওয়া আছে লোকালি, এখানে তুমি কমা দেওয়ার কারণে ইজ না দিয়েও বলতে পারো নন, অথবা ইজ নন লিখতে পারো, কোনো ভুল নেই। বলা হয়ে থাকে কোয়া কাটাতে নিজে বলবো না, বলা হয়ে থাকে। যেমন আমি তোমাকে পেসিভ ভয়েসের জন্য যদি বলি রাইস ইটস, তুমি গ্রামার না জানলেও তুমি জানো যে এটা বলেছে, ঠিক না? রাইস ইটস, রাইস কি নিজে খেতে পারে? তখন তুমি বলছো না স্যার এটা হয়নি, তখন তুমি বলছো না স্যার এটা হবে রাইস ইটস এটা। এই পেসিভ ভয়েস হচ্ছে এরকম, যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করতে পারে না তখন আপনাকে এইভাবে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে পারবেন পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে। ঠিক এখানে আসে পড়াটাকে আমরা নিজেরা বলি, আমরা বলি সেজন্য সে নিজে বলতে নোন, অথবা ইস নোন এস বলা যাবে। সাগর কন্যা ড্যাশ বি, তাহলে সাগর এটা সিঙ্গুলার, তাহলে ইস হবে। আমরা কি লিখবো? ইস লিখবো। ইজ অ্যান আননোন সিনিক স্পট অফ বাংলাদেশ, কুয়াকাটা টেক ইটস অরিজিন, তাহলে টেকটাকে আপনি জাস্ট প্রেজেন্ট টেন্স করলে টেক্স, জাস্ট টেকের সাথে আমরা এস যুক্ত করে দিতে পারি, ঠিক আছে? অথবা হ্যাশ টেকেনও লেখা যায়, যে আনসারটা তোমাদের করে রেখেছে। অন দ্য স্টপ এ কুয়া অর ওয়েল ডাক অন দ্য শিশোর ইট ড্যাশ অ্যালাউ, তাহলে ইট অ্যালাউস হবে সিঙ্গুলার্স, এটা একটা স্বাভাবিক হিস্টোরিক্যাল ট্রুথ বলা যাচ্ছে, তাহলে অ্যালাউস দেবো, ইট অ্যালাউস এ visitor to watch both the sunrise and the sunset of the beach, the beach dash have, তাহলে আমরা কি করব, the beachটা সিঙ্গুলার, সেজন্য সিঙ্গুলার হলে হ্যাভটাকে আমরা কি করে দিব, হ্যাজ করে দিব, এটা বুঝলে হয়ে যাচ্ছে। The beach has a tropical but typical natural sitting this sandy beach, স্লাবস হবে শুধু সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে যুক্ত হয়ে যাবে, জ্যানলি ইনটু দ্য বে, এন্ড এর আগে যেরকম এন্ড এর পরও সেরকম তোমাকে লিখতে হবে। তাহলে কি বলছে, ইনটু দ্য বে এন্ড, ওই যে বেথ আছে, বেথস লেখা যায় অথবা বেথিং লেখা যায়, আইএনজি করে দেওয়া যায়। দেয়ার ইজ এন প্লিজেন্ট অ্যাজ ইন সুইমিং অর ডাইভিং। ফিশিং বোটস এগুলো কি করা হয়, ভাসমান থাকে, প্লেইং হবে, আইএনজি যুক্ত হবে। বে অফ বেঙ্গল অ্যান্ড, যেহেতু এন্ডের আগে আপনি আইএনজি করেছেন তাহলে কি সার্ফিং হয়ে যাবে, আইএনজি যুক্ত করে দিবেন, এই যে দেখেন সার্ফিং। অ্যাড টু, অ্যাড এর সাথে অলওয়েজ টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপজিশন, প্রিয় শিক্ষার্থী। অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা স্টেপস টেক, তাহলে স্টেপ তো টেক হতে পারে না, নিশ্চয় কারো মাধ্যমে নিতে হবে, তাহলে স্টেপটা প্লুরাল ফর্মে আছে না, তখন তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে একটা প্যাসিভ ভয়েসের মাধ্যমে, অর্থাৎ প্যাসিভ ভয়েস যেতে একটা অক্সিলিয়ারি আনতে হবে, তাহলে স্টেপ হ্যাজ বিন টেকেন অথবা শুড বি টেকেন, যে কোনো একটা লিখলে উত্তর হবে শুড বি টেকেন, প্যাসিভ ভয়েস যেহেতু, শুড বি টেকেন টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি রাইট ফর্ম ভার্ব পর্যন্ত ক্লিয়ার করে ফেললাম। রাইট ফর্ম ভার্বের জন্য যে আমার যে ভিডিও আছে ইউটিউবে, এবং তোমরা ক্লাসে যেগুলো করেছো ওগুলো একটু রিভিউ করে নিলে তোমরা রাইট ফর্ম ভার্ব অবশ্যই পারবা। নাম্বার 6 তোমরা ইতিমধ্যে জানো যে 6 নাম্বারে দেখো এখানে গো থ্রো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, একটা ফ্রেজ কিন্তু খেয়াল করতে হবে গো থ্রো দিয়ে।
গোয়ের সাথে থ্রু হয় কখন সেটা বুঝতে হবে। তো বাই দ্য ওয়ে আমরা এটাতে যাচ্ছি না, আমাদের এখন 6 নম্বর আইটেম হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স, যেখানে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি এবং সেখানে অবশ্য ভয়েসের ব্যাপারটাও থাকবে এবং ডিগ্রি বিষয়টা থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে বিরাট একটা বিষয়, তোমার কিন্তু অনেকগুলো তথ্য তোমার জানা থাকতে হবে। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমার যে কমন যে রুলস গুলো আছে যেগুলো তোমার অবশ্যই জানতে হবে সেগুলো জানলে হবে। তো চলো আমি এটার মধ্যে দিয়ে তোমাদেরকে কয়েকটা টেকনিকও শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট নাম্বার বলা হচ্ছে an honest man is honored everywhere by all, এই যে বাই দিয়ে অল আছে প্যাসিভ ভয়েস, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। ব্র্যাকেটে কি করতে বলেছে? অ্যাক্টিভ করতে বলেছে। এখন তোমার প্রশ্ন তো হতে পারে যে স্যার আমি তো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসটা কম পারি। সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যদি তোমার বেসিকের প্রবলেম থাকে তুমি অবশ্যই আগে বেসিকটা ক্লিয়ার করবা। এই মুহূর্তে যেহেতু আমরা প্র্যাকটিসের মধ্যে আছি, তোমাকে এই মুহূর্তে এটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিয়ে আমরা পরবর্তী বিষয়গুলোতে যুক্ত হবো বা যাবো। যেমন দেখো অ্যান অনেস্ট ম্যান এখানে সাবজেক্ট হিসেবে আছে এবং ইস এর পরে ভি3 আছে, এভরিহোয়ার বাই অল। তাই আমরা মনে রাখবো বাই পরে তোমাকে যদি আমি একটা জিনিস দিয়ে এখানে বুঝাই একটা সেন্টেন্স আকারে, যদি বলি যে রাইস ইজ একটা কমন সেন্টেন্স ইটেন বাই আস, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো রাইস নিজে খেতে পারে না, সুতরাং তুমি ইটেন থেকে বুঝছো এটা কিসে আছে? প্যাসিভ আছে। এটাকে করতে বললো কি? অ্যাক্টিভ। তো বাই পরে আসটা আছে না, যারা ভয়েসটা কম পারে তাদের জন্য দেখাচ্ছি। বায়ের পরে আসা মানে এটা অবজেক্ট, কিসে আছে? অবজেক্ট। অ্যাক্টিভ করার সময় বায়ের পরে যেটা থাকবে সেটাকে সাবজেক্ট করে আনতে হবে। আজকে আমরা যদি সাবজেক্ট করি তখন হবে উই, আর এইটা দেখে বুঝে নিতে হবে মূল ভাবটা প্রেজেন্ট টেন্স হবে, তাহলে উই ইট হয়ে যাবে। উই ইট সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, উই ইট রাইস। এভাবে করে খেয়াল করতে। এরপরে সাবজেক্ট বা অবজেক্ট এগুলোর পরে বা আগে কিছু এক্সটেনশন থাকে, সময় জ্ঞাপক শব্দ থাকে, সেগুলো আগে পরে বসানো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার বেসিক নোট। এভাবে করে অ্যাক্টিভ প্যাসিভটা খেয়াল করতে হবে। যেমন এখানে আমরা কি করবো? বাই পর অল আছেন, তাহলে আমরা আগে অল নিয়ে আসবো। অল ইজ অনারটাকে শুধু অনার দেবো, অল অনার এন্ড অনার্সমেন্ট এভরি হার্টটা লিখে দেবো। এই দেখো প্রিয় শিক্ষার্থী আনসারটা তোমাদের জন্য করা আছে। এই যে অল অনার এন্ড অনেস্ট ম্যান এভরি হার্টটা বসে আছে, খেয়াল করেছে? ওকে, নাম্বার 2 তে চলে যাচ্ছি। হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো। প্রিয় শিক্ষার্থী দেখো নট অনলি এবং বাট অলসো যুক্ত তোমার একটা রুলসে সিম্পলে এটা করতে বলছে, সিম্পল সেন্টেন্স করতে হবে। তবে তোমাদের মাইন্ডে রাখতে হবে আমরা জানি নট অনলি থাকলে সেখানে বাট অলসো থাকে। এরকম নট অনলি বাট অলসো অলসো যুক্ত সেন্টেন্সকে যখন তোমাদেরকে সিম্পল করতে হবে, তোমাকে শুরুতে বিসাইডস লিখতে হবে। বিসাইডস কি লিখতে হবে? বিসাইডস দিয়ে শুরু করতে হবে। নট অনলি বাট অলসোর ক্ষেত্রে যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটাকে সিম্পল করতে হবে, শুরুতে বিসাইডস আনতে হবে। এবার বিসাইডস আনবো কিভাবে, কি করবো সেটা দেখো। হি ইজ নট অনলি, তাহলে নট অনলি তুলে দিয়ে কি আনলাম? বিসাইডস। এখন হি ইজ, এখানে হি ইজ এর কথাই বলছে। হি ইজ এ টিচার, আবার সিঙ্গার, একজনের কথাই বলছে। তাহলে এই যে বিসাইডস দেওয়ার পরে যে ইজটা আছে সেটাকে আমরা বিং করে দেব। কি করে দিব? বিং করে দেব। বিসাইডস বিং, নট অনলি তো আর নাই, টিচার দিব। এই দেখো বিসাইডস বিং এ টিচার, এই যে কমা দিয়ে বাকি বাক্যটাকে আমরা ভার্বের সাথে নিয়ে নিব। হি ইজ এ সিঙ্গার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, বুঝে গেছে? এভাবে করে তোমাকে সিম্বল করতে হবে যখন তোমাকে নট অনলি যুক্ত বাক্য দিবে, বাট অলসো যুক্ত বাক্য দিবে। এছাড়াও তোমার আরেকটা রুলস কিন্তু তুমি করতে পারো, নট অনলি থাকলে সেখানে বোথ বসিয়ে দিয়ে এবং বাট অলসো থাকে তুমি অ্যান্ড বসিয়ে দিয়ে কি করতে পারো? সিম্পল করে দিতে পারো। এক্ষেত্রে অনেকের আর্গুমেন্ট থাকে যে নট অনলি বাট অলসো যুক্ত বাক্যকে বোথ ডট অ্যান্ড দিয়ে সিম্পল করা যায় না। আমার কথা হচ্ছে তোমার যেটা সুযোগ, যেটা বুঝো সেটা দিয়ে করলে উত্তর হয়ে যাবে। যেমন ধর এখানে কিন্তু আমি দুটোটাই লিখে রেখেছি। Besides being a teacher, comma, he is a singer, এটা হবে সিম্পলে। অথবা he is both a teacher and a singer, এটাও হতে পারে, ডোন্ট ভেরি। তবে এটাকে তুমি প্রায়োরিটিস দিলে বেস্ট হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীর, পরে চলে যাচ্ছে পরবর্তী সি নাম্বারে দো দিয়ে শুরু হয়েছে। তোমাদেরকে আমি একটা জিনিস এখানে শিখিয়ে দেবো একসাথে, যেহেতু তোমরা প্র্যাকটিস দিয়ে এটা করছো। একটু করে আমার সাথে থাকো প্রিয় শিক্ষার্থী। আমরা জানি যে তোমাদের এর মধ্যে ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষাটা শেষ করেছো তোমরা। তোমাদের আশা করছি তেমন একটা অসুবিধা হয়নি, ভালোই প্রশ্ন করেছে, পারার মতোই প্রশ্ন করেছে। দেখো প্রিয় শিক্ষার্থী, দো যুক্ত বাক্য থাকলে দো অথবা অদো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করবা। রিভিশন করতে গিয়ে যদি তুমি বুঝে করো তাহলে একবার করলেও রিভিশন হয়ে যাবে ঠিক মতো। দো অলদো দিয়ে যদি কোনো বাক্য থাকে সেটা কিসে আছে? সেটা কমপ্লেক্স আছে। এটা আমরা অনেকবার আমি তোমাদেরকে ক্লাসে শিখিয়ে দিয়েছি টেকনিকগুলো। দো অলদো যুক্ত বাক্যকে মাঝখানে আমরা কি করব? মাঝখানে বাট দিয়ে আমরা কম্পাউন্ড করব। কি করব? কম্পাউন্ড করব। এটা একটু মনে রাখবো। সিম্পলের ব্যাপারটা আমরা আলাদা করে খেয়াল করেছি অনেকবার, ইনস্পাইট অফ দিয়ে হয়।
তো দেখো, দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, এই যে কমা দিয়েছে, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, কম্পাউন্ড করতে হবে। তা আমরা বলেছি দো যুক্ত বাক্য থাকলে মাঝখানে কি হবে, বাট হবে। তাহলে বাট বসিয়ে দেবো, দো আর তখন লিখবো না কিন্তু, কারণ তুমি তো বলে দিচ্ছ দো থাকলে কমপ্লেক্স, তা আবার কম্পাউন্ডে দো লেখা যাবে না। তাহলে দো বাদ দিলাম, উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, এই যে কমা তুলে দিয়ে আমরা মাঝখানে কি দিলাম, বাট দিলাম, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ভেরি ফর দ্য কান্ট্রি, এই যে কম্পাউন্ড। ক্লিয়ার? এরপর আমরা চলে যাচ্ছি, ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর এস আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান। সুপারলেটিভ করতে হবে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা সুপারলেটিভ করবো এখন। সেটা কিভাবে করবো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথমে দেখতে হবে সুপারলেটিভ যুক্ত বাক্য যখন তোমাকে করতে হবে, সেখানে তুমি দুই রকমের করে সুপারলেটিভ করতে পারো। একটা হচ্ছে যে তোমার সাবজেক্ট ভার্বের পরে ওয়ান অফ দ্য দিয়ে করা যায়, আর আরেকটা হচ্ছে যে শুধু ওয়ান অফ দ্য ভার্ব দিয়ে দা দিয়ে করা যায়। এখানে দেখবা ভেরি ফিউ দিয়ে যদি কোনো বাক্য থাকে, ভেরি ফিউ ওয়ালা বাক্যকে যদি, ভেরি ফিউ যুক্ত বাক্যকে যদি তোমাকে সুপারলেটিভ করতে হয়, এবং সেখানে তুমি দেখবা ভেরি ফিউ এর সাথে ভার্বের প্লুরাল ফর্ম থাকে, হ্যাঁ, তখন তোমাকে অবশ্যই লাস্টে যে নাউনটা থাকবে এই পজিটিভ ডিগ্রি পরে, এসএস এর মাঝখানে কি থাকে, কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি থাকে। এসএস এর মাঝখানে সবসময় কোন ডিগ্রি দেখবা, পজিটিভ ডিগ্রি দেখবে। ওই পজিটিভ ডিগ্রির পরে যে নাউনটা থাকবে সেটা দিয়ে তোমাকে সুপারলেটিভটা শুরু করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো, পাকিস্তান, এই যে পাকিস্তান লিখে ফেলেছি আমরা। আমরা একটু করে দেখি, এই যে পাকিস্তান লিখেছি, পাকিস্তানের পরে আমরা ভার্ব লিখবো ইস। কেন তুমি বলতে পারো স্যার ভেরি ফিউ আছে এখানে, আর আমি এখানে ইস কেন লিখবো, কারণ পাকিস্তানের সাথে সিঙ্গুলার ভার্ব, ভেরি ফিউ থাকলে তখন প্লুরাল ভার্ব, এটা হচ্ছে কথা। প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স। সুপারলেটিভের ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, সাবজেক্টটা নিয়ে আসবো, যে নাউনটাকে তুলনা করছেন, নাউনের কথা বলছে, সেই নাউনটাই আগে আসবে। পাকিস্তান ইস আসছে, পাকিস্তান সিঙ্গুলার, এই জন্য এই যে ওয়ান অফ দ্য আনছে কেন, ইন অফ দ্য আনছে, এই কারণে ভেরি ফিউ যুক্ত বাক্য থাকলে সেখানে কি হয়, ওয়ান অফ দ্য হয়। ভেরি ফিউ প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য আসে, এই মোস্ট আনপ্রেডিক্টেবল এই কথাটা এসে থেকে, ওই প্রিডিক্টেবলকে আমরা সুপারলেটিভ করলে মোস্ট যুক্ত হবে। যে সমস্ত ওয়ার্ডগুলো বড় থাকে, যে অ্যাডজেক্টিভ গুলো, সেগুলোর আগে মোস্ট মোর যুক্ত করে আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করবো। মোর যুক্ত করলে কম্পারেটিভ, মোস্ট যুক্ত করলে সুপারলেটিভ হয়। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিমস, এই দেখো টিমস যদি না লেখো তখন কিন্তু ভুল হবে, কারণ ওয়ান অফ দ্য যুক্ত বাক্য থাকলে নাউন প্লুরাল হয়, ওয়ান অফ দ্য যুক্ত বাক্য থাকলে পজিটিভ করার সময় ভেরি ফিউ হয়। এগুলো এক একটার সাথে একটা রিলেটেড, ইন দ্য ওয়ার্ল্ড বসিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে তোমার সুপারলেটিভ ফর্মে আছে। আর যদি এটাকে কম্পারেট করতে হতো তখন আমরা কি করতাম, পাকিস্তান ইজ মোর আনপ্রেডিক্টেবল দেন মোস্ট আদার ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, দেন মোস্ট আদার ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, এই শব্দটা আমরা এখানে অ্যাড করতাম। দেন মোস্ট আদার করে নাউনটা পুরো হয়, ওয়ান অফ দ্য থাকলে নাউন পুরো। এন্ড সর্বোপরি আমরা আরেকটা সেন্টেন্সে চলে যাচ্ছি, মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস। টু দিয়ে আরেকটা ক্লজ মেকার এখানে আমরা দেখতে পাচ্ছি, কেমনে বসি, কারণ টু এর পরে ভার্ব আছে। এরকম সেন্টেন্সকে, এটা তো অবশ্যই সিম্পলে আছে, তোমরা দেখতে পাচ্ছ, কমপ্লিট করার সময় একটা বিষয় মনে রাখবা, আমরা মনে রাখবো যদি টু থাকে, টু এর জায়গায় সো দ্যাট করে দিব। টু এর পরে আবার ভার্ব থাকতে হবে, মূল ভার্ব থাকলে সেই জায়গায় আমরা কি করে দিব, সো দ্যাট করে দিয়ে আমরা কমপ্লেক্স করতে পারবো। তবে সো দ্যাটের পরে আপনাকে আবার সাবজেক্ট লিখতে হবে, মানে প্রোনাউনটা লিখতে হবে। এন্ড ক্যানও লেখা যায় অথবা কুডও লেখা যায়। আমরা জানি যে ক্যান বা হয় প্রেজেন্ট টেন্সে, কুড হয় পাস্ট টেন্সে, এবং তারপরে ভি ওয়ান দিতে হবে, অর্থাৎ মূল ভার্ব লিখতে হবে, এবং তখন সেটা হয়ে যাবে কি, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আনসারটা কি হবে, মাই ফ্রেন্ড কেম টু মি সো দ্যাট, এবার সো দ্যাট দিব, এই যে দেখো সো দ্যাট দেওয়া হয়েছে। তাহলে হি হবে কেন, কারণ মাই ফ্রেন্ড কেম টু মি, কার কাছে এসে, আমার বন্ধু আমার কাছে এসে, যাতে করে সে কি হয়, আমার থেকে বা তার থেকে কি করতে পারে, হেল্প, হি কুড গেট হেল্প ফ্রম আস। এই যে কুড কেন, কেম এর কারণ, মাই ফ্রেন্ড কেম টু মি সো দ্যাট হি কুড গেট হেল্প ফ্রম আস, মাই ফ্রেন্ডের জন্য হি আসে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এভাবে করে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস, ডিগ্রি, অ্যাফারমেটিভ থেকে এক্সক্লেমেটরি যে ক্লাস আমরা যেগুলো পড়িয়েছি এবং বোর্ড কোশ্চেন যেগুলো, সেগুলো রিভিউ করলে আশা করছি তোমার কোনো অসুবিধা হবে না। তবে অবশ্যই মূল যে রুলস গুলো আছে সেগুলো বারবার একটু প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমরা এভাবে করে দেখবে। আমরা পরবর্তী আইটেমটাতে চলে যাবো, লেটস গো। ইয়েস, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, ন্যারেশন। এই ন্যারেশন তুমি করেছো আমাকে মোর অনেক অনেক প্যারেশন, হ্যাঁ, কোনো প্যারেশন নেই রে ভাই। আপনি একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু ন্যারেশনটা ইজিলি পেয়ে যাবেন। এই কারণে পারবেন, কারণ ন্যারেশন হচ্ছে এমন একটা আইটেম যেখানে প্রশ্নের মধ্যে উত্তর আছে। এখন তুমি যদি বুঝতে না পারো, শুধু রুলস মুখস্থ করতে থাকো, বেসিকটা না বুঝে যদি তুমি খালি পড়ে যাও, প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে। সেই জন্য একটু খেয়াল করলে হয়ে যাবে রে। ন্যারেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে কথাটা একটু বলবো, ন্যারেশন যখন তুমি করতে যাবা, ন্যারেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে রিপোর্টিং ভার্ব। শিক্ষার্থী খেয়াল করো, রিপোর্টিং ভার্ব
and then reported speech। এই দুইটা জিনিস না খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমাকে অবশ্যই মাইন্ডে রাখতে হবে পার্সন পরিবর্তন এবং টেন্সের যে পরিবর্তন, এটাও কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। তুমি যদি দেখো যে রিপোর্টিং ভার্বটা কি, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ, মনে রাখবে রিপোর্টিং স্পিচ কোনটা, যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, ওই রিপোর্টিং স্পিচের উপর ডিপেন্ড করে কিন্তু মূলত সব ধরনের পরিবর্তনগুলো হয়। রিপোর্টিং স্পিচের ভিতরে সব পরিবর্তন হয়। রিপোর্টিং স্পিচ অনুসারে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করবো, রিপোর্টিং স্পিচটা দেখে আমরা পার্সন পরিবর্তন করবো, রিপোর্টিং স্পিচের মধ্যে যে টেন্স আছে সেটার পরিবর্তন হবে। সুতরাং ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যগুলো থাকে সেগুলো তুমি একটু খেয়াল করলে কিন্তু ন্যারেশন তোমার অনেক ইজি হয়ে যাবে। সেটা প্রেজেন্ট টেন্সে আছে কিনা, পাস্ট টেন্সে আছে কিনা, অ্যাফার্মেটিভ আছে কিনা, নেগেটিভ আছে কিনা, এক্সক্লেমেটরিতে আছে কিনা, ইম্পারেটিভ আছে কিনা, এইভাবে তোমাকে একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে একদম বেসিক নোট, যেটা আমরা ক্লাসে তোমাদেরকে বলেছি। ঠিক আছে, খেয়াল করছো ব্যাপারটা? তাহলে ন্যারেশনের ক্ষেত্রে তুমি এই জিনিসটা অবশ্যই অবশ্যই দেখবে এবং দেখলে তুমি পারবা। তাহলে আসো আমরা এখানে একটু করে দেখি। প্রথমে একবার পড়ে ফেলি কার সাথে কিরকম কথা হচ্ছে। হ্যাভ ইউ লার্নড ইউর লেসন্স, এই যে লেসন্স দিয়ে ইনভার্টেড কমা শুরু হয়ে এবং সেখানে একটা পাঞ্চুয়েশনের কথা প্রিয় শিক্ষার্থী বলে রাখি, যেটা তোমাদেরকে ক্লাসে অলওয়েজ বলে দিয়েছিলাম। ইনভার্টেড কমাটার ভেতরে কিন্তু যত ধরনের পাঞ্চুয়েশন মার্কগুলো আছে সেটা তোমাকে আগে শেষ করতে হবে, শেষ করতে হবে, শেষ করতে হবে। আবার আমি তোমাদের জন্য বলছি, আমরা যে কোনো সেন্টেন্সের শেষ যেটা হয় যে পাঞ্চুয়েশন মার্কটা হবে, সেটা ফুল স্টপ হোক, কমা হোক, এক্সক্লেম চিহ্ন হোক, সেটা আমরা আগে দিব। দেন এর পরে হচ্ছে ইনভার্টেড কমাটা আমরা শেষ করব। আমরা অনেকে কি করি, ইনভার্টেড কমা শেষ করে তারপরে পাঞ্চুয়েশন মার্কটা দিই, এটা যাতে না হয়, এটা যাতে না হয়, এটা যাতে না হয়। তাহলে দেখো, হ্যাভ ইউ লার্নড ইউর লেসন্স, কোয়েশ্চেন মার্ক দিয়ে ইনভার্টেড কমা শেষ, তার মানে ফাদার বলছে, ফাদার সেড টু আরমান। তাহলে আমরা বুঝে গেছি যে ফাদারের সাথে আরমানের কথা হচ্ছে, নো আই হ্যাভ ফরগটেন। আবার ইনভার্টেড কমার ভিতরে এই কথাটা শেষ হয়েছে এবং কমা দিয়ে আবার বলছে কি, সেড। তাহলে আমি এই পর্যন্ত একটু করে আগে দেখি, খেয়াল করো তো। প্রথমে তাহলে ফাদারের সাথে কার কথা হচ্ছে, আরমানের কথা হচ্ছে, আমরা এটা বুঝে ফেলেছি। এবং আরমানকে যখন তার বাবা জিজ্ঞেস করলো, সে জিজ্ঞেস করার পরে সে উত্তরটা কিভাবে দিল কিন্তু এখানে বলে দিয়েছে, নো আই ফরগটন সেড হি, দ্যাটস ভেরি ব্যাড। আবার ইনভার্টেড কমা শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে খেয়াল করতে হবে তোমাকে কিন্তু। ইনভার্টেড কমা শুরু শেষ মানে তখন বুঝে নিতে হবে যে কে কাকে কথাগুলো বলছে, এটা দিয়ে তোমাকে কিন্তু খেয়াল করতে হবে। ইনভার্টেড কমা শুরু শেষের অর্থ হচ্ছে নিশ্চয়ই কথাটা শেষ করে আরেকজন কথা বলছে, অথবা তার কথাগুলোর ভেরিয়েশন গুলো আছে, এই জন্য তোমাকে এটা বুঝতে হবে। তাহলে আবার ইনভার্টেড কমা দিয়ে বলছে, দ্যাটস ভেরি ব্যাড, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এখন কিন্তু শেষ হয়নি কিন্তু, বাই ডুইং সো, এই যে আবার বলছে বাই ডুইং সো, এখানে কিন্তু কোনো কিছু নাই, কমার ভিতরে একটা কথা ফ্রেজ করে দিয়েছে, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। এইবার দেখো ইনভার্টেড কমা শেষ করেছে, কমা দিয়ে ইনভার্টেড কমা শেষ করেছে এবং কে বলেছে এতগুলো কথা, সেড হিজ ফাদার। এবং আবার ইনভার্টেড কমা দিয়ে বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। এই দেখো ইনভার্টেড কমা শুরু করে কথাটা শেষ করলো, ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা শেষ। তাহলে এটাতে কিন্তু শেষ করে আর কে বলেছে বলা নাই, কিন্তু তুমি বুঝে দেখো কথাটার সাথে মিল রেখে বুঝবা যে এটা কে বলেছে, উত্তরটা কে বলেছে বা কথাটার উত্তর কে দিয়েছে সেটা কিন্তু তুমি বুঝে ফেলতে পারবা। সুতরাং এখন তোমাকে আমি যেটা শেখালাম যে প্যাসেজটা যখন তুমি পড়বা, ইনভার্টেড কমার ভেতরের কথাগুলো বাইরে কে বলছে সেটা জানা থাকবে এবং বারবার ইনভার্টেড কমার শুরু শেষের মধ্যে দিয়ে তুমি দেখতে পারবা বা বুঝতে পারবা যে কেমন ধরনের কথাগুলো হচ্ছে। তাহলে চলো আমরা প্রথমে দেখি যে সেট টু থাকলে আমরা জানি একটা জিনিস, দেখো প্রিয় শিক্ষার্থী, যদি সেট থাকে বা সেট টু থাকে, এই সেট টু না অনেক রকমের হয়ে যায় রিপোর্টিং ভার্ব হিসেবে। আমরা এই সেট টুটা অনেক রকমের করতে পারি। যেমন সেট টুর জায়গায় তুমি টোল্ড লিখতে পারো, মানে টোল্ডের পরে দ্যাট দিয়ে আমরা লিখতে পারি। এই সেট টুটাকে চেঞ্জ করে আমরা আক্স লিখতে পারি। আক্সের পরে কখনো আমরা কি দিব না, দ্যাট দিব না, এটা একটু মনে রাখবো। আক্সের পরে ইফ হয় অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়, তারপরে কিন্তু সাবজেক্ট ভার্ব চিন্তা করতে হবে। এগুলো আমি ক্লাসে বারবার বলেছি, এখন যেহেতু আমরা শর্টকাট হইতে একটু দেখতে চাচ্ছি বা রিভিশন করছি সেজন্য আমি ডিটেলস আর যাচ্ছি না। এই সেট টুর জায়গায় প্রিয় শিক্ষার্থী আমরা কি করি, টোলস দিয়ে টু লিখে দিই, তারপরে ভার্ব দিয়ে শুরু করি। এই সেট টুর জায়গায় আমরা অনেক সময় কি করি, এক্সক্লেম শব্দটা আনি, এক্সক্লেম বানানটা কেয়ারফুল, এক্সক্লেম দিয়ে আমরা করছি, এক্সক্লেম টু উইথ সরো দ্যাট, জয় দ্যাট বলছি। এই সেটটা তুলে দিয়ে আমরা প্রেড লিখতে পারি, প্রেড দ্যাট লিখছি। এই সেটটা তুলে দিয়ে আমরা উইশ লিখছি। তাহলে এই যে এতগুলো রিপোর্টিং ভাব আমরা আনছি, এটা কখন আসে, এই কথাগুলো তুমি যদি না জানো তখন কিন্তু তুমি কোনোভাবে করতে পারবো। আমরা সবসময় রিপোর্টিং ভার্বগুলো এভাবে টোল দ্যাট, আর্কস দিয়ে করলাম, আর্কস দিয়ে ডাব্লিউএইচ ওয়ান ওয়াজ এগুলো দিচ্ছি, টোল টু দিয়ে করছি, অথবা অনেক সময় লিখছি অ্যাডভাইসড, অনেক সময় অর্ডার লিখছি,
এভাবে করে লিখছি, ফরবিড লিখছি, অনেক কিছু লিখছি, এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, জয় দ্যাট, প্রেড দ্যাট, উইচ দ্যাট, এই যে কথাগুলো আসে সব কিন্তু রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে বাক্যটাকে দেখেই কিন্তু আমরা বারবার রিপোর্টিং ভার্বগুলো চেঞ্জ করে দেব। বুঝতে পারছেন? তাহলে আসেন আমরা এখন এটার আনসারগুলো একটু খেয়াল করব। তাহলে এখানে আমরা কি দেখছি, ফাদার সেড টু আরমান, ফাদার সেড টু আরমান, ফাদার কাকে বলছেন? আরমানকে বলছে। কিভাবে বলছে? হ্যাভ ইউ, প্রশ্নবোধক চিহ্ন না প্রিয় শিক্ষার্থী? তো প্রশ্নবোধক থাকলে আমরা কি দিব? আমরা এর মধ্যে শিখে ফেলেছি ইন্টারোগেটিভ যেতে হয়, ইন্টারোগেটিভ হলে আমরা অবশ্যই আস্ক দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখবো ফাদার, এই যে দেখো ফাদার আস্কড, সেড টু তুলে দিয়ে কি লিখলাম? আস্ক কাকে কাকে করেছে? আরমানকে করেছে। আর ইফটা কেন আসে? কারণ আমরা মনে রাখবো ইনভার্টেড কমার ভিতরে যদি অক্সিলারি দিয়ে শুরু হয় তখন আমরা ইফ দিয়ে শুরু করব, কিন্তু তারপরে কিন্তু অবশ্য অবশ্যই সাবজেক্ট ভার্ব হয়ে যাবে। হ্যাভ ইউ, তাহলে ইউটা সেকেন্ড পারসন, ইউ মানে এখানে কাকে বুঝে? আরমানকে, তাহলে হি হয়ে গেছে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স এ হ্যাড হয়ে যাবে, এই যে দিয়ে বোঝাচ্ছে হি মানে কে? এখানে আরমানকে বোঝাচ্ছে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়ে গেছে, তাহলে কি ফাদার আস্কড আরমান ইফ হি হ্যাড লার্ন, হিস হয়ে যাবে, ইউটা চেঞ্জ হয়ে পসেসিভটা পসেসিভের মতো চেঞ্জ, হিস লেসনস, এই যে হয়ে গেছে ফার্স্ট লাইন। তুমি এটার জন্য একটা নাম্বার তুমি কনফার্ম করে ফেলতে পারবে। ক্লিয়ার? আবারও দেখো, ফাদার সেড টু আরমান হ্যাভ ইউ লার্নড ইউর লেসন, ফাদার আস্কড আরমান ইফ হি হ্যাড লার্নড হিজ লেসন। পার্সন পরিবর্তনের বিষয়টা আমরা খুব ভালোভাবে জেনেছি। ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এরপরে দেখো নো আই হ্যাভ ফরগটেন সেড ইট, তাহলে এটা রিপ্লাই দিল না, নো মানে কি? নেগেটিভ করে বললো। তাহলে লিখছে আরমান, তুমি লিখতে পারো আরমান দিয়ে লেখা যায়, কি দিয়ে লেখা যায়? উত্তর দিলে রিপ্লাইটা নিয়ে আসতে হবে, তখন আর টোল টোল লেখা যাবে না। আরমান রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট, নো আছে না, আই হ্যাভ ফরগটেন না, তাহলে হি হ্যাড নট এন্ড সেড দ্যাট হি হ্যাড ফরগটেন, হি হ্যাড নটটা করতে আসে নোর জন্য, তুমি বলতে পারো হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বলতে পারো, আরমান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি হ্যাড ফরগটেন, এটাও লিখতে পারো, এটার কোনো সমস্যা নেই। নোর জন্য কি লিখতে পারো? আরমান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি হ্যাড ফরগটেন, এটা লিখলে হবে। দ্যাটস ভেরি ব্যাড ইউ ডট ডট, এই পর্যন্ত একদম আমরা একটু আগে প্রশ্ন পড়া শেষ করেছি, এই পর্যন্ত একদম কথাগুলো সেড হিজ ফাদার বলছে। তাহলে আমরা লিখছি ফাদার সেড দ্যাট, এই প্রথমে সেড দ্যাট আনলাম কেন? কারণ এই লাইনটা ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, দেখো দ্যাটস ভেরি ব্যাড, তাহলে ফাদার সেড দ্যাট, দ্যাটটা হচ্ছে যে আমরা লিঙ্কার হিসেবে নিয়েছি, আর ওই দ্যাটস ভেরি ব্যাড এর জন্য এই দ্যাটটা আসে। দ্যাটস এর মধ্যে কি আছে? ইস আছে। দ্যাটস এর মধ্যে কি আছে? এখানে ইস আছে, তাহলে ইসটাও আস হয়ে গেছে। দ্যাট ফাদার সেড দ্যাট ইজ এ লিঙ্কার ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ডটা আমরা এখানে দ্যাট দিলাম, এবং দ্যাটস ওই দ্যাট এটা আসে, ইসটাও ওয়াজ হয়ে গেছে, দ্যাট ওয়াজ ভেরি ব্যাড ফুল স্টপ। তুমি চাইলে অ্যাডেড দ্যাট কি লিখে অ্যাডেড দ্যাট দিয়ে করতে পারো, অথবা আলাদা করে আবারও শুরু করতে পারো। এই যে ফুল স্টপ দিয়ে হি অ্যাডেড দ্যাট, তুমি অ্যান্ড দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, অ্যাডেড দ্যাট এরকম লিখবা। অ্যাডেড দ্যাট ততক্ষণ হবে যতক্ষণ বোঝা একই রকমের হবে, অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ অ্যাডেড দ্যাট, নেগেটিভ নেগেটিভ অ্যাডেড দ্যাট, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ, একটা এক্সক্লেমেটরি একটা নেগেটিভ, তখন কিন্তু অ্যাডেড দ্যাট হবে, তখন আলাদা করে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। and added that ওই যে ইউ মাস্ট, ইউ মাস্ট ইউ মানে কি? আর মানে হি হ্যাড টু, আমরা মনে রাখবো মাস্ট থাকলে কি হয়ে যায়? হ্যাড টু হয়ে যায়। মাস্ট থাকলে কি হয়ে যায়? হ্যাড টু হয়ে যায়। তাহলে হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট, এই যে দেখেন সব প্রশ্নটাই লিখছেন মোর, এই যে ইউটা চেঞ্জ হয়ে হিস হয়েছে, হিস প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, তাহলে এই কথাটাও শেষ কিন্তু, ঠিক আছে? আবার ফুল স্টপ, হি অলসো অ্যাডেড দ্যাট, তুমি চাইলে অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট লিখতে পারো, যদি ফুল স্টপ দাও তাহলে হি দিয়ে করতে হবে, আর যদি ফুল স্টপ না দাও তাহলে তুমি অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট লিখলে হবে। অ্যাডেড দ্যাট ওই যে বাই ডুইং সো, বাই ডুইং সো নিয়ে কোনো টেন্স করার দরকার নেই, এটা তুমি শেষেও লিখলে হবে। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তাহলে বলছে দ্যাট হি কুড মেক এ গুড রেজাল্ট বাই ডুইং সো, এই যে বাই ডুইং সো নিয়ে কোনো টেনশন, এটা আগে দেওয়া যায় পরে দেওয়া যায়। তাহলে পুরোপুরি উত্তরগুলো তুমি কিন্তু প্রশ্ন থেকে লিখছো। সেড ইজ ফাদার, তাহলে ফাদারের কথা শেষ, লাস্টে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস, এই কথাটা আলটিমেটলি বুঝতেই পারছো কে বলেছে? আরমান বলেছে। যেহেতু থ্যাংক ইউ আছে আমাদেরকে রিপোর্টিং ভার্বে থ্যাঙ্ক নিয়ে আসতে হবে, তাহলে আরমান থ্যাঙ্ক বা হি থ্যাঙ্ক তো বলা যায়, কাকে দিয়েছে? তার বাবাকে। আরমান থ্যাঙ্ক হিজ ফাদার ভেরি মাচ। মনে রাখবেন কংগ্রেচুলেশন যদি থাকে কংগ্রেচুলেটেড হয়ে যায়, ওয়েলকাম থাকলে ইনভার্টেড কমার মধ্যে ওয়েলকাম হয়ে যায় রিপোর্টিং ভার্বে, ঠিক একইভাবে থ্যাঙ্ক থাকলে বা থ্যাংক ইউ থাকলে তখন থ্যাঙ্কস হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী এভাবে তোমার যদি ন্যারেশন গুলো একটু খেয়াল করে দেখো, এবং তুমি ঠিকই ন্যারেশনে অবশ্যই ফুল মার্কসটা তুমি পাবে, এবং এভাবে করে তুমি প্র্যাকটিস করতে থাকো, আশা করি তোমার হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী চলে যাব প্রোনাউন রেফারেন্স। বাবা
অনেকে আবার কনফিউজ হয়ে যায় প্রোনাউন রেফারেন্স নিয়ে কি করবো। প্রিয় শিক্ষার্থী, ওই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম যে স্পেশাল ইউজেস লেখার সময় তোমরা উত্তরের সাথে যে অংশটুকু উত্তর লিখতে হয় সেই অংশের সেন্টেন্সের সহ লেখার জন্য কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে সেটা বলেছে। অ্যান্ড অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে প্রোনাউন রেফারেন্স, এই প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে পুরো প্যাসেজটা তোমাকে আবার রিরাইট করতে হবে। তবে সেক্ষেত্রে তুমি শুধুমাত্র যে প্রোনাউন গুলো ঠিক করছো সে নিচে আন্ডারলাইন করে দিলে হয়ে যাবে প্যাসেজের সাথে লিখে লিখে। বল এখনো বুঝেন না ব্যাপারটা? ওকে, বুঝেন। প্রথমে দেখেন লেখা আছে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার, বলেই দিয়েছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ when necessary rewrite the sentences so that all pronoun references are clear. rewrite the sentence, তুমি পুরো একটা বাক্য লিখবে, সেখানে ভার্বটাও যদি ঠিক করে দিতে হয় তোমাকে কিন্তু সেখানে ভার্বটাও ঠিক করে দিতে হবে যদি প্রোনাউনের কারণে। ধরো আমি দে এর পরে কি ইস লিখবো না কার লিখবো, সামহাও তোমাকে আমি একটা বেসিক দেখাই। মনে করেন দে ইস নাকি আর, বলেন তো? অবশ্যই আর। এখন প্যাসেজে লেখা আছে হি ইস, তাহলে তুমি দেখতেছো প্যাসেজ পড়ে দেখলে যে হিটা কি হয়ে যাবে, দে হয়ে যাবে। এখন প্যাসেজে হি এর সাথে স্টিক দিয়েছে, তুমি এখন দেটা ঠিক করেছো, দে ঠিক করার পর যদি ইস রেখে দাও তাহলে সেক্ষেত্রে এটা ক্লিয়ার হয়নি। সেজন্য দে এর সাথে তোমাকে আরটাও দিয়ে দিতে হবে, প্যাসেজে থাকুক না থাকুক। ঠিক আছে? অনেকে মনে করে শুধু প্রোনাউনটা ঠিক করে দেবো, প্রোনাউনের সাথে যদি ভার্বটা যদি আনম্যাচড হয় তখন সেটাকে তোমাকে ম্যাচ করে দিতে হবে। বুঝে গেছে? ওকে, তাহলে আসো আমরা একটু দেখবো। তো প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে সহজ কথা, এটা রুলস এর উপর ডিপেন্ড না, তুমি যত ভালো করো, যে ন্যারেশন একটু আগে যেটা বললাম, প্রোনাউন রেফারেন্স তুমি যত রিডিং করবা তখন তোমার কাছে ক্লিয়ারেন্স হবে, ও এই নামটা এখানে হবে, এটা হবে, প্রোনাউন হবে, নাউনও ঠিক করা যাবে, প্রোনাউনও ঠিক করা যাবে, এবং সাথে সাথে কোনো ভার্বে যদি এরকম অসঙ্গতি থাকে সেটাও কিন্তু তোমাকে ঠিক করে দিতে হবে। ওকে, both educated and uneducated women, এই যেখানে ওমেন এর কথা বলা হচ্ছে, are at present as important as men, are as important as men। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওমেন একটা পেলাম এবং এখানে ম্যান পেলাম ইন আওয়ার সোসাইটি। she constitutes nearly, একটু করে দেখেন তো প্রিয় শিক্ষার্থী, সেটা যে লেখা হলো এখানে তোমাদেরকে আমি দাগিয়ে দিলাম ওমেনটা, তুমি নিজে পড়তে গিয়ে নাউনগুলো ক্লিয়ার করবে ব্যবহার করে। ওমেনটা সিঙ্গুলার না প্লুরাল দেখো তো, ডেফিনেটলি এটা কিন্তু প্লুরাল নাউন, এবং ম্যানটাও কি নাম, প্লুরাল নাউন। তো এখানে এই সেটা দিয়ে তো ওমেনটাকে বোঝাচ্ছে না কোনোভাবেই, এই ওমেনটা দিয়ে কখনো সেটাকে বোঝাচ্ছে না, তোমাকে এই সেটা চেঞ্জ করতে হবে, এই সেটার জায়গায় তোমাকে দে লিখতে হবে। তবে দে লিখলেও না একটা ঝামেলা হয়, এইখানে সে কারণে তোমাকে লিখতে হবে আবার ওমেন লিখতে হবে। অথবা এই যে তোমাকে একটা আনসার আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি, ওমেন কনস্টিটিউট, ঠিক আছে, ওমেন, ওমেন লিখতে হবে এমইএন। ঠিক আছে, দে লিখলেও তো আবার কি হচ্ছে, সমস্যা কি হচ্ছে, দে লিখলে এমইএন দিয়ে দে বোঝা, অর্থাৎ আমি যদি এখানে ওমেনের জায়গায় দে লিখি, দে দিয়ে ম্যানটাও বোঝাচ্ছে, দে দিয়ে ওমেনে বোঝাচ্ছে, সেজন্য আমাকে ক্লিয়ার করতে হবে আবার নাউনটা লিখে এই সে জায়গায় কি লিখবো, ওমেন। ওমেন কনস্টিটিউটস, এই যে কনস্টিটিউটস ছিল সে এর জন্য, তখন আমরা ওমেন লেখার পরে আমরা কনস্টিটিউটস লিখছি নাকি কনস্টিটিউট লিখছি, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থী। সেজন্য পুরোটার নিচে আমরা আন্ডারলাইন করে দেবো। তুমি বলতে পারো স্যার আমরা কি শুধু নাউনের জায়গায় বা প্রোনাউনের জায়গায় আন্ডারলাইন করবো? না, তুমি যেখানটা পর্যন্ত ঠিক করছো সেই পর্যন্ত তুমি আন্ডারলাইন করে দিতে পারবে, যেটা আমরা এখানে করলাম। তাহলে এই সে দিয়ে কি বোঝাচ্ছে, এটাও বোঝাচ্ছে না, আমার দিয়ে দিলে দোনোটা বোঝাচ্ছে, সেজন্য আমরা ক্লিয়ার করলাম ওমেনটা আবার লিখবো, আর ওমেনটা প্লুরাল বলে আর কনস্টিটিউটস লিখবো না, শুধু কনস্টিটিউট লিখবো। তাহলে ওমেন কনস্টিটিউট নিয়ারলি হাফ of our total population, এই যে পপুলেশন একটা নাম পেল। No country make real progress, কোনো country can make real progress keeping half of it, এই ইটটা দিয়ে কি কাদেরকে বোঝাচ্ছে, half of it in darkness, অন্ধকারে রেখে, এটাকে রেখে, এটাকে রেখে নাকি, যে আমাদের half of it মানে হচ্ছে ওই যে অর্ধেকের অর্ধেক পপুলেশন, ওমেনদের কথা বলেছে। দেখো, no country can make real progress keeping half of its population অথবা the total population of a country, তুমি এভাবে করে নামটা ক্লিয়ার করে দিতে পারো। ঠিক আছে, তোমার যদি মনে হয় ইটস পপুলেশন তোমার কনফিউজ, তাহলে ইটের জায়গায় তুমি একটা নাম দাও, ওই যে কি লিখলাম, the total population of a country, আন্ডারলাইন করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের দুটো ভুল হয়ে গেল। ইন ডার্কনেস, উইথাউট দ্য uplift of our women it is not all possible, it is মানে কোনটা পসিবল না, এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। উইথাউট uplift of our women ডেভেলপমেন্ট অথবা প্রোগ্রেস, যেহেতু আগের লাইনে আমরা প্রোগ্রেস নিয়ে পড়েছি, দেখেন এগুলো রিয়েল প্রোগ্রেসটা কোনোদিনই সম্ভব না, আমরা যদি অর্ধেকের অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে ইট ইজ নট পসিবল মানে ইটটা কি হবে, এই যে দেখেন ডেভেলপমেন্ট অথবা প্রোগ্রেস, তাহলে প্রোগ্রেস ইজ নট পসিবল। Again, without education, women cannot be uplifted. So proper education should be given to her. To her, এই জায়গাটা একটু খেয়াল করেন। To her মানে এখানে তো সব প্লুরাল ফর্মে আছে, একজনকে দিবে নাকি টু ওমেন, এই দেখেন টু হার হবে না, should be given to
এই যে ওমেনটা লিখতে হবে, ক্লিয়ার, এবং আন্ডারলাইন করে দেবো so that they can work hand in hand with them in all development programs। তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, এই যে তোমার এখানে দে লেখা আছে, ওমেন, আমরা হারের জায়গায় কি লিখলাম, so that they can work hand in hand with them, তারা তাদের হাত ধরে, কাদের হাত ধরবে, এই দ্যাম দিয়ে কি ওমেন কে বোঝাচ্ছে না ম্যান কে বোঝাচ্ছে, এটা বুঝতে হবে। এই দ্যাটটার পরে সো দ্যাটের পরে দে লিখছে, এটা তো ওমেন কে বোঝাচ্ছে, সো দ্যাট ওমেন মানে দে, এই যে হারের জায়গায় ওমেন লিখছেন না, টু গিভেন টু হার টু ওমেন সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড দেম, আবার দে থেকে দেম দিলে হবে না, এই দেমটাকে ক্লিয়ার করেছি কি, এই দেম বলতে মানুষের কথা, পুরুষদের কথা হচ্ছে, ম্যান ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। তাহলে এইভাবে করে তুমি দেখবা তোমার প্রোনাউন রেফারেন্স গুলো খুব সুন্দর করে হয়ে যাবে। এভাবে করে ঠান্ডা মাথায় যে বোর্ড কোয়েশ্চেন্স গুলো তোমার ছিল বা তুমি পড়েছো ইতিমধ্যে, এবং ক্যাডেট কোয়েশ্চেন্স যেগুলো আছে সেগুলো বারবার রিভিশন করে দেখবে তোমার খুব সুন্দর করে হয়ে যাবে, এবং তুমি এভাবে করে খেয়াল করলে অবশ্যই পারবে। সুতরাং এখান থেকে আমরা দুটো জিনিস ক্লিয়ার করলাম, আমাদের প্রোনাউন রেফারেন্স যখন আমরা ঠিক করবো তখন সেখানে ভার্বটাও যদি ঠিক করতে হয় সেটা ঠিক করে দেব, শুধু নাউন দিয়ে ঠিক করবো তা না, তার সাথে সাথে আমরা প্রোনাউন ঠিক করব, নাউনের সাথে নাউন মানে নাউন ঠিক করা যাবে, প্রোনাউন ঠিক করা যাবে, এবং ভার্বের যদি অসঙ্গতি থাকে সেটাও ঠিক করে দিতে হবে, এবং অবশ্যই তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে। এবং এভাবে দেখবে 5টা ভুল অবশ্যই থাকবে, আরো যদি ভুল থাকে তুমি সেই ভুলগুলো বের করে দিয়ে আন্ডারলাইন করে দিবে, তবে অন্তত 5টা ভুল যাতে তোমার ঠিকভাবে হয়ে যায়, তখন তুমি 5-এ পাস। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের প্রোনাউন রেফারেন্সটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি মডিফায়ার্স। প্রিয় শিক্ষার্থী, মডিফায়ার্স নিয়ে একদম টেন্স করার কিছু নেই, মডিফায়ার্স নিয়ে আমার সুন্দর একটা ক্লাস তোমাদের জন্য ইউটিউবে দিয়ে রেখেছি, তোমরা যদি মনে হয় যে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা ওখানে গিয়ে ডিটেলস একটু করে দেখলে হবে, ওখানে 10টা 11টা বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যেখান থেকে 1000% গ্যারান্টি যে ওখান থেকে মডিফায়ার্স গুলো আসবে। তো আমি এখানে শর্টকাট ওয়েতে একটু প্র্যাকটিসটা বুঝিয়ে দিব। তো প্রথমে তোমার মডিফায়ার্স এর জন্য মূল কথা হচ্ছে, মডিফায়ার্স এর মূল কথা হচ্ছে আপনাকে অবশ্যই যে ব্র্যাকেটের মধ্যে যে কথাটা বলা হয় সেই কথাটা তোমাকে বুঝতে হবে, কারণ তোমাকে মডিফায়ার্স মানে ইনফরমেশন দিতে হবে। কি দিতে হবে? মডিফায়ার্স মানে কি দিতে হবে? ইনফরমেশন দিতে হবে। সুতরাং তুমি শর্ট করে ইনফরমেশন দিয়ে দিতে পারবে যদি তুমি প্রশ্নটা খেয়াল করো। আচ্ছা, আমরা একটু দেখি। ইয়ার এন্ড ওয়ার আর দ্য মোস্ট প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে মোস্ট ড্যাশ এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, তুমি তো জানো যে এখানে অ্যাডজেক্টিভ মানে যেকোনো একটা ইম্পর্টেন্ট, ভাইটাল, এই যে লেখা আছে অনেকগুলো, ভাইটাল, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, যেকোনো একটা দিলে হয়ে যাবে। তাহলে ব্র্যাকেটে নাউন নিয়ে তথ্য দিতে বলে অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, বাট উই আর পোলেটিং দ্যাম, ব্র্যাকেটে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। ওরা বলেই দিয়েছে ভার্ব দিতে বলছে, ভার্ব সম্পর্কে তথ্য দিতে বলছে, আর আমরা জানি ভার্ব সম্পর্কে তথ্য দিতে বলে অ্যাডভার্ব হবে। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আমরা এটাকে খুব বেশি আমরা কি করছি, বুলেটিং করছি, দ্যাম সিরিয়াসলি, এই যে সিরিয়াস অ্যাডভার্ব অ্যালয়যুক্ত, অথবা ইনডিসক্রিমিনেটলি, অথবা আনওয়াইসলি, একটা দিলে উত্তর মিলে যাবে। ঠিক আছে, ব্র্যাকেটে ভার্ব বললে উত্তর কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এটা আমরা দিলাম। মিলস এন্ড ফ্যাক্টরিজ ইউজফুল, এই যে পোস্ট মডিফাই দা ভার্ব উইথ ইনফিনিটিভ বলে দিয়েছি। ইনফিনিটিভ মানে তোমাকে টু দিয়ে ভার্ব দিতে হবে, ইনফিনিটিভ মানে টু দিয়ে কি দিতে হবে? ভার্ব দিতে হবে। তাহলে কি মিলস এন্ড ফ্যাক্টরিজ ইউজফুল টু প্রডিউস, তারা কি করছে? এই যে টু দিয়ে প্রডিউস লেখা হয়েছে, টু প্রডিউস their products। ঠিক আছে, ইনফিনিটিভ মানে টু দিয়ে V1। the burning of this well creates smoke, post modify the verb with an adverbial। এই যে অ্যাডভার্বাল নিয়ে তোমাদের অনেক সময় প্রবলেম হয়ে যায়, প্রিয় সেক্ষেত্রে একদম চেঞ্জ করা মানে টেন্স করার দরকার নেই। অ্যাডভার্বাল বলে তুমি একটা অ্যাডভার্ব দিবা, অথবা ফ্রেজ যদি দেওয়া যায় ফ্রেজও দিবা, কোনো সমস্যা নেই, যেটা দিয়ে মিলবে সেটা দিয়ে দিবা। তো স্মোক, তাহলে দেখছেন এডি নাম্বার তো কি আছে? প্রফিশিয়াসলি। মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, কমা দিয়ে বলছে ইউজ অ্যাপোজিটিভ। প্রিয় শিক্ষার্থী, অ্যাপোজিটিভ মানে আমরা খুব সুন্দর করে এখানে বলেছিলাম অ্যাপোজিটিভ মানে নাউন সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য বলেছি। তাহলে এখানে বলছে কি মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার ড্যাশ অ্যাপোজিটিভ, তাহলে আমরা কি দেব? দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, এই দেখেন অ্যাপোজিটিভ একটু বড় হয়। ঠিক আছে, মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিবেশের উপাদান। ঠিক আছে, এই নাম্বারটা। এ বলছে কি বলছে? ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার নিয়ে তোমাদের টেন্স করার কিছু না। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে আমরা যে ডিটারমাইনার গুলো লিখি, মেনি, মাস, লিটল, ফিউ, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কোয়ান্টিফায়ার হিসেবে দিয়ে দিবা। তাহলে এখানে মেনি দেওয়া আছে, ভেরিয়াস দেওয়া যায়, যে ভেরিয়াস, বাই ভেরিয়াস কাইন্ডস অফ বা মেনি কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফ্লিথ। উই অলসো কন্টামিনেট মানে দূষণ করার কথা বলা আছে। উই অলসো কন্টামিনেট ওয়াটার, ব্র্যাকেটে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতেই হবে। আর শুধু পার্টিসিপল বলে তখন প্রেজেন্ট পার্টিসিপল করা যায়, পাস্ট পার্টিসিপল করা যায়।
তাহলে আমরা কি লিখবো, উই অলসো কন্টামিনেটেড ওয়াটার, কি থ্রোয়িং ওয়েস্ট, এই যে থ্রোয়িং ওয়েস্ট, থ্রোয়িং ওয়েস্ট আমরা ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিয়েছি, ওয়েস্ট ফ্রেজ বলেছে এই জন্য ওয়েস্টার্ন নিয়েছে। into it farmers use pre-modify the noun with adjective মানে adjective দিয়ে farmers use chemical বা harmful লেখা যায়, যে chemical অথবা harmful adjective, fertilizers and insecticides and pollute water, pre-modify the noun with the past participle, এই যে past participle বলে দিয়েছে, past participle হচ্ছে be2 মনে রাখবা, ঠিক আছে, adjective হিসেবে কাজ করে। তাহলে আমরা এই নাম্বার লিখবো কি, এই যে দেখেন polluted বা contaminated লিখতে পারি, contaminated be2 past ফর্মে আছে, ঠিক আছে। কোথায় গেলাম, হ্যাঁ ওয়াটার ইজ কন্টামিনেটেড। এরপরে আমরা যে নাম্বার লিখবো, দেখে ইন্টেন্সিফায়ারের কথাটা তো বলবো, ইন্টেন্সিফায়ার বললে ভাই ভেরি দিয়ে দিবেন, ম্যাক্সিমাম সময় এটা তো বের হয়, মাঝে মাঝে কয়েকটা আনকমন হতে পারে। তাহলে কি লিখবো, কোথায় গেলাম, ভেরি হার্মফুল টু হেলথ, ঠিক আছে। এভাবে করে মডিফায়ার্স গুলো তোমরা করতে পারবে। সুতরাং মডিফায়ার্স এর মূল কথা হচ্ছে তুমি তথ্যগুলো খেয়াল করবে এবং ব্র্যাকেটের যে কথাগুলো বলবে সেটা দেখে তুমি দিলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। আমরা পরবর্তী আইটেমটাতে চলে যাবো। ইয়েস, আমরা এখন চলে এসেছি কানেক্টরস। কানেক্টরস এর ক্ষেত্রে তোমাদের একটা ভয় ভীতি সবসময় ছিল এবং এখনো আছে। কানেক্টরস এর ক্ষেত্রে শুধু আমরা কখনো কখনো দেখি কিছু কিছু স্টুডেন্টস আছে তারা কানেক্টরস এর মধ্যে ভার্ব বসিয়ে দেয়, হ্যাঁ কখনো কখনো আর্টিকেল বসিয়ে দেয় না বাবা। কানেক্টরস মানে কানেক্টরস এর মূল কথা হচ্ছে তুমি কানেক্টিং ওয়ার্ড গুলো লিখবা, লিঙ্কিং ওয়ার্ড গুলো লিখবা, হ্যাঁ মাঝে মাঝে কিছু প্রিপজিশনস তুমি এখানে লিখতে পারো। সেক্ষেত্রে তুমি বারবার যে বোর্ডে এসে কানেক্টরস গুলো বারবার দেখো, খেয়াল করো এবং সেগুলো কেন বসছে সেটা বুঝলে কিন্তু হয়ে যাবে। এছাড়া আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গিয়ে, বিশেষ করে কমপ্লেক্স করতে গিয়ে আমরা দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন এভাবে করে কত কত অনেকগুলো ওয়ার্ড দেখেছি, নট অনলি বাট অলসো বোথ, হ্যাঁ বিসাইডস, আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, মোর ওভার, আফটার অল, ফর এক্সাম্পল, অন দ্য আদার হ্যান্ড, কত ইয়েট, বাট, হাউএভার, অনেকগুলো ওয়ার্ড তুমি কিন্তু ইতিমধ্যে কানেক্টর হিসেবে দেখেছো এবং জানো। সেগুলোই তুমি মূলত এভাবে করে এরকম একটা প্যাসেজে তোমাকে কি করতে হবে, লিখতে হবে। এটা হচ্ছে মূলত কথা। আচ্ছা তাহলে আসলে দেখি আমরা অনেস্টি ইজ এ নোবেল ভার্ব টু দ্য ম্যান, এই দ্য ম্যান একটা ব্যক্তি, তাহলে আমরা এখানে হু দিয়ে করব। আর হুইচ হয় বস্তুর ক্ষেত্রে, হু পসেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ট্রুলি স্পিকিং, এই যে ট্রুলি স্পিকিং কিন্তু কানেক্টর হিসেবে অনেক সময় হতে পারে, কানেক্টর হিসেবে বুঝতে পারে। আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস, বিকজ লেখা যেতে পারে, অথবা অ্যাজ সিন্স ওয়ান লেখা যেতে দেখেন দিতে আমরা বিকজ অ্যাজ সিন একই অর্থ, যে কোনো একটা লিখলে হবে। বিকজ অ্যাজ সিন্স এর পরে সাবজেক্ট ভার্ব দিয়ে করতে হয়। বিকজ নোবডি বিলিভস এ লায়ার, হ্যাঁ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং ড্যাশ আলটিমেটলি, তাহলে কিন্তু বাট আমরা কি লিখবো, বাট কিন্তু তাকে পরিণামটা কিন্তু ভুগতে হয়, আলটিমেটলি গোস টু দ্য ডগস, এটা কিন্তু ফ্রেজ কিন্তু। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, সো স্বাভাবিকভাবে আমরা সোটা কমনলি ইউজ করি, সো মানে দেওয়ার পরে এগুলো হতে পারে। সো উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, ইট ইজ বিলিভ দ্যাট, দ্যাটটাও কিন্তু কানেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। হোয়ার এজ যেখানে কথা বলা হচ্ছে, হোয়ার এজ ডিসঅনেস্টি ইজ আ সাইন অফ ডাউনফল, গড হেল্পস দোজ হু আর অনেস্ট, ডিসঅনেস্ট পিপল আর ট্রাস্ট। তাহলে অন্যদিকে বলছে না বিপরীত ভাবে বাট লেখা যায়, বাট অথবা অন দ্য কন্ট্রারি বান্ডার কিন্তু শব্দ CUNTRARO, বাট লেখা যায় অন দ্য, অথবা হারাবার অনেক সময় লেখা যায়। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, একটা সময় বোঝাচ্ছে, হোয়েন লিখে দেব, হোয়েন চিলড্রেন শুড বি কাট অনেস্টি, ইট ইজ মিক্স উইথ দোজ, না ইট ইজ সিন দ্যাট, এই যে সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, ঠিক আছে, ফলো দেয়ার প্যারেন্টস শুড বি। তাহলে আমরা এইচ নাম্বার কি লিখবো দেখো, এইচ নাম্বারটা হচ্ছে কি দেয়ারফর বা সো লেখা যায়, সো তাই আমাদের কি উচিত, বা দেয়ারফর লিখতে পারে, হ্যান্ডসও লেখা যায়, দেখো হ্যান্ড সো দেয়ারফর একই উত্তর। প্যারেন্টস শুড বি অনেস্ট, সেজন্য মা বাবাদেরকে কি হওয়া উচিত, সৎবান বা তাদেরকে অনেস্ট হওয়া উচিত। অ্যান্ড দিয়ে তারপর আরেকটু বলছে, এই জন্য অ্যান্ড দিচ্ছি, অ্যান্ড দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট, ঠিক আছে, দ্যাটস দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার। এভাবে করে তারা তাদের যে চরিত্র সেটা করে, এভাবে মানে দাস, ঠিক আছে, এভাবে মানে হচ্ছে কি THUS, দাস দিয়ে তুমি শেষ করো, অথবা সো অনেক সময় দেওয়া যায়। এভাবে করে কন্টেক্ট গুলো তুমি খেয়াল করলে পারবে। সুতরাং ভয়ের কিছু নেই, একটু খেয়াল করে লিখলে কিন্তু তুমি পেরে যাবো। ওই যে বারবার একই কথা, বোর্ড রিভিশন করলে তোমার আইডিয়া গুলো ক্লিয়ার হবে। ইয়াস প্রিয় শিক্ষার্থী, আমরা নাম্বার 11-এ চলে আসি ভোকাবুলারিতে। এখানে ভোকাবুলারির ক্ষেত্রে তোমাকে বলে দিচ্ছি
তোমার দুই রকমের কথা, সিনোনিম হতে অ্যান্টোনিম করতে পারে, বিপরীত শব্দ প্রতিশব্দ যেটা আসুক তোমাকে কিন্তু প্রথমে একটা প্যাসেজ দিয়ে দিবে, প্যাসেজটা একটু ভালো করে পড়বা, এন্ড আমি তোমাকে বলবো যে সিনোনিম যখন অ্যান্টোনিমস গুলো তুমি লিখবে তখন তোমাকে এরকম একটা বক্স করে লিখলে ভালো, ওয়ার্ডস সিনোনিমস অ্যান্টোনিমস এরকম লিখে করলে সুন্দর দেখায়। একটু করে খেয়াল করে নিবা যে শব্দগুলো তোমার ব্র্যাকেটে বলে দিবে সেই শব্দের উত্তরটা ওভাবে করে শব্দ মানে প্রতিশব্দ হলে প্রতিশব্দ, বিপরীত শব্দ হলে বিপরীত শব্দের ঘরে তোমাকে লিখতে হবে এবং প্যাসেজের সাথে মিল রেখে কিন্তু তোমাকে আলটিমেটলি করতে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো ভার্চু, এখানে ভার্চুটা কি দিয়েছে, কার্টিসি ইজ এ ভার্চু, এই যে ভার্চু দিয়েছে, কার্টিসি ইজ এ ভার্চু ইন এ ম্যান, একটা মানুষের গুণ বোঝাচ্ছে, তাহলে ভার্চু সিনোনিম করতে হবে, তাহলে ভার্চু সিনোনিম কি, কোয়ালিটি, বা শেষ। এরপরে অ্যালট, অ্যালট মানে অনেক, মেনি, মাছ, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। কাউটিয়ার্স বলছে, এটার বিপরীত শব্দ বলেছে, ইমপলাইট, ডিসকাউটিয়ার্স, রুড, এগুলো হতে পারে। ঠিক আছে, কার। এরপরে বলছে ডিসকার্টেসি, তাহলে ইমপলাইটনেস, এগুলো লেখা যায়, একটু খেয়াল করতে। উইনের বিপরীত শব্দ তুমি জানো, লস, এলওএস, দেখিও লস্ট লেখা যাবে না, মনে রাখবা এখানে ভার্ব হলে এখানে ভার্ব দিতে হবে, নাউন হলে নাউন দিতে হবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ দিতে হবে, এটা একটু খেয়াল করতে হবে। আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে ভোকাবুলারির ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের যে টেক্সট বই ছিল সেই টেক্সট বই থেকে একটু আইডিয়া নেওয়া যেতে পারে, যদিও আমাদের এখন হাতে সময় কম। আরেকটা কাজ করবো, তোমরা যে ক্যাডেটে যেগুলো আছে সেগুলো বারবার রিডিং করো, আর বোর্ড কোশ্চেনের মধ্যে যেগুলো একটু তোমার কাছে মনে হয় যে তুমি কম পারো সেগুলো একটু দেখো, কারণ তুমি এত বছর যে লেখাপড়াগুলো করে চলেছো সেই রকমের করেই কিন্তু তোমাকে ভোকাবুলারি গুলো দিবে এবং তুমি পারবে সেরকমই দিবে। এখানে এমন না যে অনেক ধরনের উল্টাপাল্টা অনেক কিছু দিতে পারে, নট দ্যাট। একটু খেয়াল করে লিখবে, তোমার অবশ্য উত্তর হয়ে যাবে। একটা প্রশ্ন তোমাদের হয়তো বা করতে পারো তোমরা, সেটা হচ্ছে স্যার আমরা কি এইভাবে অবলিক দিয়ে দিয়ে একটা একটা লিখবো? আমার মনে হয় অতগুলো অবলিক না দিয়ে একটাই লিখলে বেস্ট হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, ওকে। তারপর এনিমিকে আমরা যদি সিনোনিমের সাথে ফো বা অপোনেন্ট বলতে পারি, আর আমরা যদি বিপরীত শব্দ তাহলে তো বুঝে যাবে এনশিওর, এনশিওর হিসেবে আমরা এখানে কি লিখবো, অ্যাসিওর। এরপরে অ্যাঙ্গারের বিপরীত শব্দ কি, ক্লাম, রাগান্বিত, ক্লাম মানে শান্ত। রিমুভ, রিমুভ মানে হচ্ছে কোনো কিছু দূর করা, বাদ দেওয়া। এক্সপেল, ডিসপেল, লিমিনেট, এভাবে করে লেখা যায়। কর্ডিলিটি, এরপরে আমরা এটা কি লিখবো, ম্যালোভেন্স, এনমিটি, হাইপোক্রেসি, এভাবে করে একটু খেয়াল করে প্যাসেজের সাথে লিখতে হবে, দেখতে হবে, দেন তুমি অবশ্যই পারবে। কারণ এটা নিয়ে আসলে কন্টিনিউ অনেক কিছু বলা যায়, তো আমরা যেহেতু প্র্যাকটিস আছে তুমি এভাবে করে প্র্যাকটিসের মতো করে দেখে নিবা, শুধু প্যাসেজটা দেখতে হবে, খেয়াল করতে হবে। অ্যান্ড প্রিয় শিক্ষার্থী, দিস ইজ দ্য লাস্ট আইটেম অফ ইংলিশ সেকেন্ড পেপার, গ্রামার আইটেম, পাঞ্চুয়েশনস। তোমাকে পাঞ্চুয়েশন মার্কের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। পাঞ্চুয়েশন মার্ক লেখার সময় অবশ্যই প্রশ্নে যে প্রশ্ন থাকবে, প্রশ্নের যে অংশটুকু সেটা আবার তোমাকে খাতায় লিখে পাঞ্চুয়েশন মার্ক দিয়ে নিচে আন্ডারলাইন করে দিতে হবে এবং দিতে হবে, বুঝছেন? এক্ষেত্রে 10টা অবশ্যই পাঞ্চুয়েশন মার্ক তোমাকে ঠিক করে নিতেই হবে, তাহলে তুমি কিন্তু ফুল মার্কস পাও। তো আমার মনে হচ্ছে এবারও ডায়লগ হিসেবে দিয়ে দিতে পারে, তবে প্যাসেজ আকারেও আসতে পারে। তাহলে দেখো আমরা এটা একটু যদি চট করে দেখিনি, জেরি এভাবে করে লিখতে হবে, জেরির সাথে রাইটারের কথা হচ্ছে আই ক্যান চপ সাম উড টুডে, এখানে কোনো ধরনের পাঞ্চুয়েশন চেঞ্জ হয়নি, বাট এই যে দেখছেন অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, দেখেন বাট বিটা পড়াতে আই হ্যাভ অ্যাপোস্ট্রফি এসটা যাতে ভালোভাবে বোঝা যায়, প্রিয় শিক্ষার্থী অ্যাপোস্ট্রফি কিন্তু সাবধানে দিতে হবে। ঠিক আছে, গ্যাপ থাকে, অনেকে আছে এরকম লেখে, এটা হয়নি, সুতরাং কেয়ারফুল, অ্যাপোস্ট্রফি এসটা যাতে ভালোভাবে বোঝা যায়। I have a boy coming from the parents full stop, I am the boy, এই যে I am the boy এর মধ্যে I am the boy যে দেখছেন, I am the boy, আইটা অলওয়েজ বড় হাতের এবং নিচে আন্ডারলাইন করে দিতে হবে দা বয়। ইউর পরে একটা ইউ, তুমি এটা প্রশ্নবোধক চিহ্ন অবাক হয়ে গেছে, আন্ডারলাইন করে দিবা। বাট ইউ আর, এই যে ইউ আর স্মল ইন সাইজ, ফুল স্টপ। সাইজ ডাজন্ট, এই যে ডাজন্টটা কিন্তু ঠিক করতে হবে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে করছে। ম্যাটার চপিং উড, উডের পরে দেখেন ফুল স্টপ আছে। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ ওয়েল, আই হ্যাভ, এই যে আবার এটা একটু ঠিক করে দিতে হবে, আই হ্যাভ চপিং উড ফর লং টাইম, ভেরি ওয়েল, ভেরি ওয়েল এর পরে কিন্তু কমা দিয়ে আসছে, এই যে আন্ডারলাইন করে দিবা। দেয়ার্স, দেখো দেয়ার্স কি আছে, এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে, দেয়ার্স দ্যাটস, ফুল স্টপ, গো অ্যাহেড এর পরে কমা। ঠিক আছে, সি হোয়াট ইউ ক্যান ডু, এবং তখন তোমাকে ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। যে শিক্ষার্থী ক্লিয়ার? পাঞ্চুয়েশনের ক্ষেত্রে ঠান্ডা মাথায় এভারেজ তুমি 20-30-40টা যদি একটু খেয়াল করে দেখো পেরে যাবে, এখানে ভয় কিছু। এবং সর্বোপরি তোমাদের যে রাইটিং পার্টটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর, তোমাদেরকে যে সাজেশনটা ইতিমধ্যে দেওয়া হয়েছে সেগুলো বারবার রিভিউ করো, ভালো করে যদি লিখতে পারো। অনেক পৃষ্ঠা লিখলে, ভুল লিখলে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না, বরঞ্চ তুমি ঠিক করে যদি লিখতে পারো, পৃষ্ঠা বেশি না হোক, তোমার যদি লেখাটা ঠিক থাকে তুমি ভালো নাম্বার পাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা একটু সাবধানতা অবলম্বন করবা।
এবং প্রশ্নের মধ্যে যেভাবে বলে দিবে, সাপোজ এরকম নাম উল্লেখ করলে নামগুলো দিয়ে তোমাকে কিন্তু করতে হবে। অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর করে লিখতে হবে, অ্যাপ্লিকেশনের সাবজেক্টটা যাতে ভুল না হয়, অ্যাপ্লিকেশনের প্রিন্সিপাল বানানটা অনেকে ভুল করে, প্লিজ এটা যাতে ভুল না করে, প্রিন্সিপাল বানান ভুল হলে তো আর কোনো অ্যাপ্লিকেশন হয় না। এবং নিচে শুরুতে লেখা যায় আই দেয়ার ফুল, মানে আই মনে করে লিখেছে উইথ স্টুডেন্টস লিখছে, উই এর পরে দা স্টুডেন্ট লিখে দিছে, এগুলো যাতে না হয়। উই লিখলো, দা স্টুডেন্ট লিখলো, তাহলে হইলো বাবা স্টুডেন্টস হবে, উই এর জন্য কি হবে স্টুডেন্টস হবে। আবার আই দিয়ে আবার স্টুডেন্টস দিলে হবে না। এই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে। শুরুতে তুমি দিয়েছো, নিচে গিয়ে আই দিয়েছো, ওরকম যাতে না হয়। একটু খেয়াল করে একটু পড়ে নিলেই পারবা, না পড়ে তুমি লিখতে গেলে কিন্তু ভুল করবে। সুতরাং এগুলো যাতে ভুল না হয়, আর এই পৃষ্ঠায় অ্যাপ্লিকেশন লেখা যায়, অথবা এক পৃষ্ঠায় তোমাকে অ্যাপ্লিকেশনটা শেষ করতেই হবে। সবগুলো স্ট্রেট লিখতে হবে, তারিখ না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। এবং অ্যাপ্লিকেশনের যে প্যারাগুলো সেগুলো যাতে ঠিক থাকে। এরপরে তোমার হচ্ছে এই দেখো প্রিন্সিপাল বানানটা এখানে আছে। এরপর হচ্ছে তোমার 14 নম্বরে রিপোর্ট রাইটিং আসবে। রিপোর্ট রাইটিং অবশ্যই তোমাকে টাইটেলটা দিয়ে লিখতে হবে, বেশি বড় করে লেখার দরকার নেই। এখানে 120 ওয়ার্ড থেকে 150 ওয়ার্ড বলেই দিচ্ছে, 2 পৃষ্ঠা লিখলে হয়ে যাচ্ছে। তাহলে রিপোর্ট রাইটিংটা ওভাবে খেয়াল করে তোমরা বর্ণনাটা ঠিক মতো দিবা, হেডলাইন দিবা, প্যারাগ্রাফও সেম, প্যারাগ্রাফ তোমাকে খেয়াল করে লিখতে হবে যাতে বেশি না হয়, 100 থেকে 150 ওয়ার্ড, 2-3 পৃষ্ঠা লিখলে না। এবং সর্বোপরি কম্পোজিশন, হেডলাইন দিয়ে তোমাকে কম্পোজিশন শুরু করতে হবে। 200 ওয়ার্ডের বলেছে, এবং কম্পোজিশনের ক্ষেত্রে প্যারা লিখবা, কিন্তু প্যারার নামগুলো ইন্ট্রোডাকশন, দ্য ইম্পর্টেন্স অফ, এরকম দেওয়ার দরকার নেই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হচ্ছে রাইটিং পার্ট নিয়ে তোমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি রাইটিং পার্টের উপর যদি প্রিপারেশন না নিয়ে লিখতে যাও, তখন কিন্তু তুমি ভুলে লিখবা। তা আমি চাই না তুমি ভুল করে ফুল আনসার করো। আমি চাই যে তুমি, আমি না, আমরা সবাই চাই যে তোমরা তোমাদের জায়গা থেকে পারফরমেন্সটি করো। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত তোমরা যে আমার ইংলিশ সেকেন্ড পেপারে যে আগামী পরশুদিন যে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, সেই পরীক্ষা উপলক্ষে যে আমাদের একটা যে ক্লাস আমি তোমাদের জন্য দিলাম, সেই ক্লাসটি থেকে তোমরা যদি একটু উপকৃত হও, তাতে করে আমার যে এতক্ষণ ধরে কথা বলা সেটাই সার্থক হবে। এবং আমি চাই তোমরা সবাই তোমাদের জায়গা থেকে তোমাদের যে মেরিট, যে পারফরমেন্স, সেটি যাতে তোমরা করতে পারো। এবং যা যা তোমাদের জানা হয়েছে সেই জানা জিনিসগুলোকেই তুমি ঠিক মতো যদি উপস্থাপন করতে পারো, তুমি তোমার জায়গা থেকে অবশ্যই এগিয়ে যাবে। So keep in touch with me and hope for the best. সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।